ওকে, তো ঠিক আছে বাচ্চারা, তো তোমরা সবাই চলো আমরা, আচ্ছা যাদের একটু নেট প্রবলেম হচ্ছে তারা একটু রিফ্রেশ দিয়ে পুনরায় ক্লাসে প্রবেশ করো। তো ওকে বাচ্চারা, অনেক কথা বললাম তোমাদের সাথে, তো চলো আমরা একটু দেখি আজকে আমরা কি কি শিখব। তো মোটামুটি আজকে তোমাদের এই 4টা অধ্যায় আমি রেখেছি: নিম্ন শ্রেণীর জীব, পদার্থের গঠন, শব্দের কথা, তাপ ও তাপমাত্রা। আচ্ছা, তো একটা কথা একটু বলে দেই তোমাদের, এই 3টা অধ্যায়ের বেশ কিছু জিনিস আছে, বেশি করে তোমাদের শব্দের কথা এবং তাপ ও তাপমাত্রার কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও তোমাদের দিয়ে দেয়। তো এই জন্য এই 2টা অধ্যায় রেখেছি। প্লাস পদার্থের গঠনে তোমাদের ইলেকট্রন বিন্যাস, মানে একটা পদার্থকে আসলে তোমাদের ইলেকট্রন বিন্যাস তো আসবে না, তোমরা অনেক ছোট, বাট তোমাদের দিয়ে দেয় যে একটা পরমাণুর গঠন চিত্র কীরকম হবে সেইটা তোমাদের দিয়ে দেয় আর কি, ঠিক আছে? যে কোন ঘরে কত সংখ্যক ইলেকট্রন ঘুরছে তোমাদের এটা দিয়ে দিতে পারে। তো এই জন্য এই অধ্যায়টা রেখেছি, যেটার জন্য আমাদের ইলেকট্রন বিন্যাস একটু হালকা জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমার 4র্থ অধ্যায়ের সমস্যা, ঠিক আছে? 4র্থ অধ্যায় মেবি করিয়ে দিবনি, প্রবলেম নেই। আমি সামনে তোমাদের তো বললাম সামনের দিনগুলোতে তোমাদের রিক্যাপ ক্লাস যাবে, তখন আমি ধীরে ধীরে একদম প্রথম থেকে সবগুলো অধ্যায় সৃজনশীল প্র্যাকটিস করাবো। ওকে, তো প্যারা নাই বাচ্চা, সামনে মোটামুটি 3-4টা ক্লাস পাবা তোমরা আরও এই মাসে। তো ইনশাল্লাহ ততদিনে তোমাদের আরও সিকিউ প্র্যাকটিস আমি করিয়ে দিব। ওকে, আচ্ছা, তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই। তো সর্বপ্রথম আছে আমাদের অণুজীব, মানে নিম্ন শ্রেণীর জীব, ঠিক আছে? তোমাদের প্রথম অধ্যায়টা আমি রেখেছি, যেহেতু এটা একদম বছরের শুরুতে করিয়েছিলাম, এই জন্য এটার কিছু বেসিক ধারণা আজকে আমি দিয়ে দিব। ওকে, ওকে, যারা ইউটিউবে আছো তারা বলছো যে আমার একটু সমস্যা হচ্ছে, তো আচ্ছা একটু ওয়েট করো, জাস্ট একটা মিনিট। ওকে, ইউটিউবে নাকি প্রবলেম হচ্ছে, দেখেন তো একটু। কথা বলছে যে ল্যাকিং হচ্ছে, ক্লিয়ার আসছে না। আচ্ছা বাচ্চারা একটু ওয়েট করো, তোমাদের ইউটিউবে দেখা হচ্ছে যে কি প্রবলেম। ওকে, এখন কি ঠিক আছে নাকি একটু বলো, একটু রিফ্রেশ দিয়ে একটু দেখো এবং জানাও এখন কি ঠিক আছে নাকি, এখন কি ঠিক আছে নাকি একটু জানাও। ইয়েস স্যার, ওকে ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে বাচ্চা, চলো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। ক্লিয়ার থাকছে? আচ্ছা, ম্যাক্সিমাম স্টুডেন্ট বলতেছে ক্লিয়ার আছে। তো যারা এখনও দেখতে পাচ্ছ না তারা একটু যদি ইউটিউবে না দেখতে পারো ফেসবুকে চলে আসো কারো প্রবলেম হলে, আর একটু রিফ্রেশ দিয়ে ক্লাসে প্রবেশ করো। ওকে, আচ্ছা, তো চলো আমরা ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করে দিই। তো যেটা বলছিলাম আর কি, আমাদের ফার্স্ট অধ্যায়টা তোমাদের জন্য রেখেছি নিম্ন শ্রেণীর জীব। তো দেখো, নিম্ন শ্রেণীর জীবে সর্বপ্রথম যেটা আসে আমাদের সেটা হলো অণুজীব জগতের প্রকারভেদ, মানে অণুজীবগুলোর যে প্রকারভেদগুলো রয়েছে এই ব্যাপারটা তোমাদের একটু জানতে হবে, যে অণুজীবের কয়টা প্রকারভেদ এবং প্রত্যেকটা প্রকারভেদের বৈশিষ্ট্যগুলো তোমাদের একটু জানতে হবে। এছাড়া আছে অণুজীবের বৈশিষ্ট্য, ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবার বৈশিষ্ট্য, শৈবাল ও ছত্রাকের বৈশিষ্ট্য, উপকারিতা এবং অপকারিতা এবং ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। এই জিনিসগুলো তোমাদের একটু জেনে নিতে হবে। এর ভিতর মোস্ট ইম্পর্টেন্ট হলো অণুজীবের যে প্রকারভেদটা আছে, এই 3টার যে প্রকারভেদ আছে এই 3টা সম্পর্কে একটু জানা। তাছাড়া ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমাদের একটু ভালো ধারণা থাকতে হবে, ঠিক আছে? এই 3টাই তোমরা একটু দেখবা, যেটা আমরা 3 স্টার দিয়ে দিচ্ছি। এই 3টা একটু ভালো করে দেখে নিবা যাদের এই অধ্যায়টা আছে। ওকে, আর যাদের নেই তারাও দেখে রাখো, ফাইনালের জন্য ইম্পর্টেন্ট, মোটামুটি সবারই থাকার কথা। তো চলো আমরা অ্যাট ফার্স্ট আমাদের
নিম্ন শ্রেণীর জীব বলতে আসলে কি বুঝি এই ব্যাপারে একটু জেনে নিই। আসলে দেখো বাচ্চারা, নিম্ন শ্রেণীর জীব বলতে সেই সকল জীবদের বোঝানো হয় যাদের শারীরিক গঠন খুবই সরল, যাদের শারীরিক গঠন খুব বেশি জটিল নয়। জটিল নয় মানে কেমন? মানুষের যেমন হাত আছে, পা রয়েছে এবং মানুষের শারীরিক গঠন বেশ জটিল। মানুষের শারীরিক অনেকগুলো কোষ দ্বারা গঠিত, অনেক জটিল জটিল অঙ্গ রয়েছে। উদ্ভিদেরও সেম, কাণ্ড আছে, শাখা আছে, প্রশাখা আছে, তাদেরও বেশ কঠিন একটা শারীরিক গঠন তাদের রয়েছে, জটিল একটা শারীরিক গঠন রয়েছে। আর নিম্ন শ্রেণীর জীব হলো যাদের শারীরিক গঠন খুবই সিম্পল, মানে তাদের এরকম উদ্ভিদ বা প্রাণীদের মতন জটিল শারীরিক গঠন নয়, তারা সাধারণত এককোষী হতে পারে। ঠিক আছে, তো এদেরকে বলা হয় আমাদের নিম্ন শ্রেণীর জীব। ওকে, তো এই নিম্ন শ্রেণীর জীবের ভেতর আবার অণুবীক্ষণিক জীব রয়েছে, ঠিক আছে, বা অণুজীব যেটা আমরা বলে থাকি আর কি। তো এই অণুজীবটা কি বাচ্চারা? দেখো, অণুজীব হলো সেই সকল জীব যাদের আমরা সাধারণত অণুবীক্ষণিক যন্ত্র ছাড়া দেখতে পারি না, যাদের আমরা অণুবীক্ষণিক যন্ত্র ছাড়া কি করতে পারি না? দেখতে পারি না। ঠিক আছে, তো চলো আমরা একটু যদি একটু দেখি, দেখো এখানে আমি বলেও দিয়েছি আর কি, একটু যদি খেয়াল করো, নিম্ন শ্রেণীর জীব বলতে আচ্ছা এটা আসতেছে, ওকে, দেখো নিম্ন শ্রেণীর জীব বলতে এটা আমি বলেই দিলাম, এবং এদেরকে আণুবীক্ষণিক যন্ত্র ছাড়া আমরা কি করতে পারবো না? দেখতে পারবো না। ঠিক আছে, তারপরে দেখো এটা বলেছে দেহের সুগঠিত অঙ্গ প্রত্যঙ্গ বা সুগঠিত নিউক্লিয়াস প্রকৃত কোষ থাকে না, এটাও কিন্তু আমি বলে দিয়েছি, তাই না? যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল। ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। মানে কি, এদের দেহটা খুবই সরল হবে, এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। ঠিক আছে, এবং এরা এককোষী হতে পারে, এবং এদের আণুবীক্ষণিক যন্ত্র ছাড়া দেখা যায় না। তো তোমরা কি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার বাচ্চারা? সবাইকে এই পর্যন্ত বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও যে নিম্ন শ্রেণীর জীব বলতে কি বোঝায়, এই ব্যাপারটা কি বোঝা গেছে নাকি? আমাকে একটু জানাও। সবাইকে ক্লিয়ার? বলো, সবাই একটু জানাও। ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, যা ফেসবুকে আছে তারাও একটু জানাও, সবাই একটু জানাও। সবাই কি বুঝতে পেরেছো নাকি? একটু আমাকে জানাও বাচ্চারা। ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, ভেরি গুড। ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখি এখন ইউটিউবেই আছো, তো ঠিক আছে, ভেরি গুড। ওকে, আচ্ছা, ওকে। আর তোমরা একটা কাজ করো, যারা ইউটিউবে আছো তারা, যেহেতু ইউটিউবে ইমেল দেখা যায়, তো তোমরা একটু তোমাদের নামটা কমেন্টের পাশে একটু লিখে দিও, তাহলে আমি তোমাদের নামগুলো দেখতে পারবো আর কি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো মোটামুটি সবাই বুঝতে পেরেছো, ভেরি গুড। ওকে, তো আমরা নিম্ন শ্রেণীর জীব বুঝতে পারলাম। এখন দেখো, এই নিম্ন শ্রেণীর জীবের মাঝে আবার আছে আমাদের আণুবীক্ষণিক জীব, যাদের আমরা আণুবীক্ষণিক যন্ত্র ছাড়া দেখতে পারি না, তাই না? এই যে আণুবীক্ষণিক যন্ত্র ছাড়া দেখতে পারি না। তো একটা কথা মনে রাখবা, সকল আণুবীক্ষণিক জীবই নিম্ন শ্রেণীর জীব, বাট সকল নিম্ন শ্রেণীর জীব কিন্তু আণুবীক্ষণিক জীব নয়। আণুবীক্ষণিক সেই সকলই জীব যাদের আমরা খালি চোখে দেখতে পারি না। ব্যাপারটা একটু মাথায় রেখো, ঠিক আছে? তো চলো আমরা এখন কিছু আণুবীক্ষণিক জীবদের সম্পর্কে একটু জানবো। তো দেখো, অণুজীব বা আণুবীক্ষণিক জীব যাদের আমরা বলে থাকি, তাদেরকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে: অ্যাকোরিটা, প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। ঠিক আছে, অ্যাকোরিটা, প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। অকোষীয়, আদিকোষীয় এবং প্রকৃতকোষীয়। তো চলো আমরা অকোষীয় কি, আদিকোষীয় কি এবং প্রকৃত কোষী কি, এই সব কিছু একটু জেনে নিই, তাই না? ওকে, আচ্ছা, তো একটু যদি খেয়াল করো, সর্বপ্রথম পরে আমাদের অকোষীয় বা অ্যাকোরিটা পর্বের প্রাণী। আচ্ছা, তো এই অ্যাকোরিটা পর্বের প্রাণীগুলোকে অকোষীয় বলতে কি বোঝায়, আগে আমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে। দেখো, একটু যদি খেয়াল করো, আসলে অকোষীয় বলতে বোঝায় সেই সকল জীব যাদের সাধারণত কোষীয় কোনো গঠন থাকে না, অর্থাৎ তাদের কোষের যে গঠন থাকা দরকার, তাদের সেই কোষের কোনো গঠনই থাকে না। তাদের কোষে কোনো বাহিরের যে আবরণ, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, এগুলো থাকে না, প্লাস তাদের নিউক্লিয়াসও থাকে না। এদেরকে বলা হয় অকোষীয়। তাদের শুধু থাকে ডিএনএ ও আরএনএ।
ঠিক আছে, তাদের কি থাকে, শুধু থাকে ডিএনএ এবং আরএনএ, এবং এদের আমরা অণুবীক্ষণিক যন্ত্র দিয়েও দেখতে পারবো না। এদের দেখতে হলে আমাদের আরও স্পেশাল আমাদের অণুবীক্ষণিক যন্ত্র মানে ইলেকট্রনিক অণুবীক্ষণিক যন্ত্রের প্রয়োজন, যেমন ভাইরাস। ঠিক আছে, ব্যাপারটা কি বুঝতে পেরেছ? মানে এদের অকোষীয় কি, এদের কোষের কোনো গঠন থাকে না, মানে কোষের যে একটা গঠন থাকা দরকার, সেখানে কোষ প্রাচীর থাকবে, সাইটোপ্লাজম থাকবে, কোষ ঝিল্লি থাকবে, এইগুলো কিছুই থাকে না। ঠিক আছে, তাদের শুধু থাকে ডিএনএ এবং আরএনএ নামক এক ধরনের অ্যাসিড। ঠিক আছে, তো এই যে ভাইরাস রয়েছে, এই ভাইরাসটা এতটাই ক্ষুদ্র, তোমরা ধরতে পারো 1 মিলিমিটারকে তুমি যদি 10 লক্ষ ভাগ করো, তার 1 ভাগ হবে এই ভাইরাস। 1 মিলিমিটারকে তুমি যদি 10 লক্ষ ভাগ করো, তাহলে তার 1 ভাগ হবে এই ভাইরাস। 200 থেকে 300 ন্যানোমিটারের মতন হয়ে থাকে আর কি। ঠিক আছে, মানে এতটাই ক্ষুদ্র থাকে এই ভাইরাস। তো এটা হলো আমাদের অকোষীয়, এবং এরা বাইরে মানে পরিবেশের বাহিরে, পরিবেশ না সরি, মানে তারা সাধারণত বাহিরে, মানে যদি কোনো কোষের সংস্পর্শে না আসে, তাহলে তারা এক হিসাবে জড় বস্তু হিসাবে দেখে মনে হয় জড় কোনো বস্তু, মানে যাদের জীবন নেই। বাট যখনই কোনো কোষের সংস্পর্শে আসে বা কোনো প্রাণীর সংস্পর্শে আসে, সাথে সাথে তারা কি করে, তারা নিজেদের বংশবৃদ্ধি বা জীবন শুরু করে দেয়। ঠিক আছে, তো তোমরা কি এই অকোষীয়টা বুঝতে পেরেছ? আমাকে একটু জানাও। সবাই কি অকোষীয়টা বুঝতে পেরেছ? আমাকে একটু জানাও। ওকে, সবাই কি এই পর্যন্ত বুঝতে পেরেছ? আমাকে একটু জানাও। সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার? আমাকে একটু জানাও। বাচ্চারা সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার? একটু আমাকে জানাও। ওকে, সবাই একটু জানাও, সবাই কি ক্লিয়ার নাকি? এই বিষয়টা কি সবাই ক্লিয়ার নাকি? আমাকে একটু জানাও। ওকে, ইয়েস স্যার, ক্লিয়ার। এবং কেউ যদি কোথাও না বুঝে থাকো, সেই বিষয়টা একটু কমেন্ট করে জানাও যে স্যার এই বিষয়টা আমি বুঝিনি। ওকে, মাহিয়া বুঝেছো? ওকে, ভেরি গুড। যারা ফেসবুকে আছো তারাও একটু জানাও। ফেসবুকে একটু দেরিতে কথা মেবি চলে যায়, তাই না? ওকে, ইয়েস স্যার। ওকে, তো মোটামুটি সবাই বুঝতে পেরেছ। ওকে, যারা ফেসবুকে আছো বাচ্চারা, তারাও একটু জানাও। ইউটিউবে বেশি কমেন্ট আসতেছে, তো ফেসবুকে একটু কমেন্টস করো। যারা ফেসবুকে আছো তারাও একটু জানাও যে স্যার বুঝেছি। ওকে, ভেরি গুড। ওকে, ওকে, ঠিক আছে। আর কারো যদি কোথাও বুঝতে সমস্যা থাকে, সেটা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। ঠিক আছে, যে স্যার এই বিষয়টাতে আমি বুঝি নাই। ওকে, ওকে, ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি সবাই বুঝতে পেরেছো, ভেরি গুড। ওকে, তো আমরা মোটামুটি একৌরিটা পর্বের সম্পর্কে জানতে পারলাম। এখন দেখো আমাদের রয়েছে প্রকৌরিটা বা আদিকোষী, তাই না? আচ্ছা, তো এই ব্যাপারটা একটু দেখো, আসলে প্রকৌরিটা বা আদিকোষী বলতে কি বুঝায়? আচ্ছা, আদিকোষী মানে কি? আদিকোষী বলতে বুঝায় ওই সকল কোষ যেগুলো সাধারণত আদি মানে পুরনো। সাধারণত আদিকোষী সেই সকল কোষদের বোঝানো হয় যেটা পৃথিবীর শুরুর দিকে ছিল আর কি। ঠিক আছে, এই জন্য এদের বলা হয় আদিকোষী। তো আদিকোষী আসলে কি? আদিকোষী বলতে বোঝায় ওই সকল কোষদের যাদের কোষের নিউক্লিয়াসটা সুগঠিত নাই। নিউক্লিয়াসটা সুগঠিত নয়, এদের কোষ রয়েছে, কোষের গঠন রয়েছে, বাট কোষের ভেতরে যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসটা সুগঠিত নাই। এদের নিউক্লিয়াসে নিউক্লিওলাস থাকে না, এমনকি নিউক্লিয়াসের বাইরে যে আবরণ নিউক্লিয়াস মেমব্রেন, সেই নিউক্লিয়াস মেমব্রেন থাকে না। ঠিক আছে, তো এদেরকে বলা হয় আমাদের আদিকোষী। ওকে, যাদের সুগঠিত নিউক্লিয়াস বা কেন্দ্রিকা নেই। কেন্দ্রিকা মানে কি? নিউক্লিয়াস নেই। বোঝা গেছে ব্যাপারটা? দেখো এখানে আমি বলেও দিয়েছি, কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়। সুগঠিত নয় মানে কি? ভালো নয়, মানে কি যেটা যেটা থাকার কথা সেই জিনিসগুলো নেই। এদের সাধারণত নিউক্লিওলাস বা নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। ঠিক আছে, ব্যাপারটা কি বোঝা গেছে? যেমন এদের বেস্ট উদাহরণ হলো আমাদের ব্যাকটেরিয়া। কি বাচ্চারা? ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াদের সাধারণত নিউক্লিয়াস সুগঠিত থাকে না।
ওকে, ব্যাপারটা কি বুঝেছো বাচ্চারা, যে প্রকৌরিটা রাজ্যটা কি বোঝা গেছে? আমাকে একটু জানাও, বলো প্রকৌরিটা কি বোঝা গেছে? ওকে, তোমরা একটু কমেন্ট করে জানাও যে এগুলো বুঝতে পেরেছো নাকি, এবং কোথাও কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও যে স্যার এই জায়গাটা আমি বুঝি নাই, ইউক্যারিওটা প্রকৌরিটা এই জিনিসটা স্যার একটু বুঝায়া দেন, ঠিক আছে, অ্যাকৌরিটা এগুলো একটু বুঝায়া দেন। ওকে, তারপরে দেখো লাস্ট রাজ্য ইউক্যারিওটা। ঠিক আছে, আমরা কি কি দেখলাম দেখো, আমরা অ্যাকৌরিওটা দেখলাম, আমরা প্রকৌরিওটা দেখলাম, এবং এখন দেখবো আমরা ইউক্যারিওটা বা প্রকৃত কোষী যাদেরকে আমরা বলা হয়। প্রকৃত কোষী মানে বুঝতেই পারছো যে এদের কি থাকে, এদের কোষের কেন্দ্রিকা সুগঠিত, মানে কি এদের কোষের যে নিউক্লিয়াসটা থাকে তার যে যে অঙ্গ প্রত্যঙ্গ থাকার প্রয়োজন সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে। ঠিক আছে, তাদের নিউক্লিয়াস মেমব্রেন রয়েছে, নিউক্লিওলাস রয়েছে, সব কিছুই রয়েছে। ওকে, তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। তো দেখো এদের উদাহরণ হলো আমাদের শৈবাল, তারপরে ডায়াটম, ছত্রাক, এগুলা। ঠিক আছে, এগুলা সাধারণত আমাদের ইউক্যারিওটা বা প্রকৃত কোষীর প্রাণী। আচ্ছা, কেন্দ্রিকা বলতে বোঝায় বাবা যে নিউক্লিয়াস, মানে আমাদের কোষের কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এই জন্য এটাকে আমরা কেন্দ্রিকাও বলে থাকি। আসলে কোষের নিউক্লিয়াসটাকেই আমরা কেন্দ্রিকা বলে থাকি। ওকে, বোঝা গেছে মায়া? ওকে, তো সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? আমাকে একটু বলো, সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? আমাকে একটু বলো। ওকে, ভেরি গুড। তো আমরা মোটামুটি অণুজীবের 3টা রাজ্য সম্পর্কে খুব ভালো ধারণা রাখলাম। তো তোমরা বাচ্চারা আদিকোষী, প্রকৃতকোষী এবং অকোষীয় এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। ঠিক আছে, যে এই ব্যাপারগুলো কি কি। ওকে ওকে, মায়া তুমি কি বোঝা গেছে যে কেন্দ্রিকা কি? কেন্দ্রিকা হলো নিউক্লিয়াস, মানে আমাদের যে কোষ রয়েছে কোষের কেন্দ্রে থাকে আমাদের এই নিউক্লিয়াস, এই জন্য একে কেন্দ্রিকা বলা হয়ে থাকে। ওকে ওকে, ভেরি গুড। তো বাচ্চারা সবাই কিন্তু ক্লাসটা শেয়ার দিও, এত কষ্ট করে ক্লাস নিচ্ছি আমি জানি, দেখি যারা যারা ক্লাসটা করছো তারা জানি সবাই ক্লাসটা শেয়ার দিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা, তো আমরা প্রথম অধ্যায়টা রাখলাম, প্রথম অধ্যায়ের কিছু বেসিক পার্ট আমরা জেনে নিলাম। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, তারপরে আসো ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, পদার্থের গঠন, তাই না? আমরা এখন পদার্থের গঠন সম্পর্কে একটু জানব। আসলে পদার্থ যে রয়েছে, পদার্থটা কি আমি যদি আগে এটা একটু বলে নেই। পদার্থ হলো যাদের ওজন আছে, আয়তন আছে, যারা কাজে বাধা সৃষ্টি করে তাদেরকে আমরা পদার্থ বলে থাকি, তাই না? তোমরা ছোটবেলায় দেখেছিলা। তো 7-এ তোমরা আরেকটু ডিপলি জানবা যে পদার্থের ভেতরে আসলে কী কী দ্বারা তৈরি হয়, এদের রাসায়নিক সংকেতগুলো কি, এই সব কিছু তোমরা কিন্তু জেনেছো অলরেডি। আমি জাস্ট এই অধ্যায়ের একটা ক্রিটিক্যাল থিং আছে, মানে তোমাদের ইলেকট্রন বিন্যাস রয়েছে, তো এই ব্যাপারটা একটু কিন্তু দেখিয়ে দিব আমি। ঠিক আছে, তো চলো, তো মোটামুটি এই অধ্যায়ের এই কয়েকটা জিনিস রয়েছে, যেমন অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য। অণু ও পরমাণু কি, এই দুটার ভিতর পার্থক্য তোমাদের একটু জানতে হবে। মৌলিক ও যৌগিক ও মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য কি, এই জিনিসগুলো তোমাদের একটু জানতে হবে। তারপরে প্রতীক সংকেত থেকে নির্বাচিত মৌলিক ও যৌগিক পদার্থ, মানে আমাদের যে প্রত্যেকটা পদার্থের মৌলিক সংকেতগুলো আছে এই সংকেতগুলো তোমাদের মাস্ট জানতে হবে। ঠিক আছে, তারপরে সার্বজনীন দ্রাবক হিসাবে পানির ব্যবহার কেন করা হয়, মানে সার্বজনীন দ্রাবকটা কি, এই ব্যাপারটাও তোমাদের একটু জানতে হবে। ওকে, এবং তোমাদের ইলেকট্রন বিন্যাসও একটু ধারণা থাকতে হবে। তো আমরা আজকে ইলেকট্রন বিন্যাসও দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো চলো আমরা একটু মোটামুটি পদার্থ সম্পর্কে তো আমরা একটু জেনে নিলাম, যে যাদের নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে, যেটা কাজে বাধা সৃষ্টি করে তাদেরকে আমরা বলে থাকি পদার্থ। ওকে, আচ্ছা, তো তোমাদের মাঝে তোমাদের একজন টিচার কিন্তু আছে, শাহিনুর স্যার। শাহিনুর স্যার একটু আসেন, আরে আসেন স্যার, আরে আসেন স্যার, আসেন। আচ্ছা, পরিচয় করিয়ে দিই বাচ্চাদের সাথে। আচ্ছা, ইনি হলো আমাদের শাহিনুর স্যার, ইনি কমার্স ডিপার্টমেন্টের হেড। তো তোমরা যখন বড় হবা, কমার্স নিবা, তখন ইনি ইনশাল্লাহ তোমাদের পড়াবেন। তো পড়াচ্ছেন পদার্থ, আমাকে কমার্সে ঢুকিয়ে দিচ্ছেন। কমার্সেরও তো স্যার পোলাপান অনেক মানুষ কমার্সও নিবে। আচ্ছা, তো স্যার কিন্তু অনেক ভালো পড়ায় কমার্স। ঠিক আছে, ওকে, তো বাচ্চারা আমরা মোটামুটি পদার্থের গঠনটা একটু বেসিক কিছু ধারণা দেখলাম। এখন দেখো আমাদের পদার্থ কি, এটা তো আমরা জেনেই নিলাম। আচ্ছা, তো পদার্থের 2টা প্রকারভেদ রয়েছে, একটা হলো মৌলিক পদার্থ এবং আরেকটা হলো যৌগিক পদার্থ। তো দেখো মৌলিক পদার্থটা কি,
মৌলিক পদার্থ হলো সেই সকল পদার্থ যাদের ভাঙলে ওই পদার্থ ছাড়া তুমি অন্য কোনো পদার্থ পাবা না। যেমন ধরো অক্সিজেন, ঠিক আছে? অক্সিজেনকে তুমি যদি ভাঙো তাহলে কি এই অক্সিজেন ছাড়া তুমি অন্য কোনো পদার্থ পাবা না, পাবা না। তো এটা হলো একটা মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ হলো যখন একাধিক মৌলিক পদার্থ মিলে বা একাধিক পদার্থ মিলে যখন একটি পদার্থ তৈরি করে তাকে আমরা বলে থাকি যৌগিক পদার্থ। তখন তাকে আমরা কি বলে থাকি? যৌগিক পদার্থ। যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেট, তারপরে তোমাদের সোডিয়াম ক্লোরাইড, এগুলা কি আমাদের যৌগিক পদার্থ, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, ওকে? তো বাচ্চারা, এইটুক কি তোমরা বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু জানাও। এই পর্যন্ত কি তোমরা সবাই ক্লিয়ার? আমাকে একটু জানাও। ওকে, হ্যাঁ স্যারকে চেনো, ভেরি গুড। ওকে, তো তোমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও বাচ্চারা সবাই। ওকে, সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার? একটু আমাকে জানাও। নিশান দাস, ওকে, তো তোমরা কি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু জানাও। ওকে, সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার? একটু আমাকে জানাও। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো মোটামুটি সবাই বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে। ভাই, ভিডিওর কি সমস্যা হচ্ছে? ক্লাস কি 2 মিনিট অফ রাখবো? ওকে, কারো কোথাও প্রবলেম হলে সে অবশ্যই জানিও, ঠিক আছে? হাই তুবা। আচ্ছা বাচ্চারা, একটু নেটওয়ার্কের কাজ চলছে, এই জন্য আমি ক্লাসটা একটু আপাতত একটু অফ রাখছি। মানে তোমাদের সাথেই আছি, অফ না একদম, জাস্ট একটু স্টপ হয়ে আছি আর কি, ঠিক আছে? তো একটু ক্লাসের নেটওয়ার্কের কাজটা শেষ করুক, তারপর ইনশাল্লাহ আবার শুরু করছি। হ্যাঁ বাচ্চারা, মোটামুটি সহজই আছে, বাট আমি ধীরে ধীরে কঠিনের দিকে যাব। এরপরে রয়েছে তোমাদের ইলেকট্রন বিন্যাস। কেটে দিয়েছে নাকি? ইউটিউবে তো দেখাচ্ছে লাইভ কেটে দিয়েছে। লাইভ কেটে গেছে। হাই আরবি, ফেসবুকেও কেটে গেছে? ফেসবুকে মনে হয় আছে। হ্যাঁ, ইউটিউবে মনে হয় একটু প্রবলেম হয়েছে, তো এই জন্য একটু ওয়েট করছি। তো তোমরা সবাই থাকো, সমস্যা নেই, আমরা ক্লাস অবশ্যই কন্টিনিউ করবো, জাস্ট 2-3 মিনিট একটু অপেক্ষা করো। গণিতের দিল্লি আছে, প্রবণ আছে অনেকে। বুঝলাম না এরকম করার কারণ ওবিএসটা আপডেট দেওয়া লাগবে। অন্তত এটা রিস্টার্ট করতে হবে, সেট দিতে হবে। 5 মিনিট ব্রেক দিব? 5 মিনিটের কাজ হবে না, আজকে আমি চালাই, এরপর এটা ফেসবুকে চালাবো নাকি? তাহলে আপাতত ফেসবুকে চালান, ইউটিউবে থাক। ফেসবুকে চলতেছে, ইউটিউবে দিতেছে, ফেসবুকে চলতেছে লাইভ। ওকে, আপনি ক্লাস করে দিন ভাই। তাই
ক্লাস করতেছি। আচ্ছা বাচ্চারা, তো তোমরা যারা ইউটিউবে ছিলা তারা একটু ফেসবুকে চলে আসো, ফেসবুকের দিকে ক্লাস করো। ফেসবুকের কাজ চলছে, তো ওটা ওপেন হলে তোমরা ওটা থেকে দেখে নিও যদি ফেসবুকে দেখতে কোনো প্রবলেম হয়, ঠিক আছে? তো আমরা আপাতত ক্লাসটা কন্টিনিউ করছি। তো দেখো, মোটামুটি আমাদের যে মৌলিক পদার্থ রয়েছে, তো এটা যদি দেখো 118টি মৌল এই পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে 98টি প্রাকৃতিকভাবে এবং বাকিগুলো গবেষণায় তৈরি করা হয়েছে। তো এই জিনিসটা একটু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা বাচ্চারা একটু ওয়েট করো, জাস্ট 2টা মিনিট একটু ওয়েট করো। ইউটিউবে বুঝলে ওই সেমটা নাকি না আরেকটা? ঠিক আছে, লিঙ্ক কি ওয়েবসাইটে দেবো আবার? লিঙ্ক একই, ঠিক আছে স্যার, চলো। ফেসবুকে তো হবে না, তাহলে ফেসবুকে দিয়ে দিই। হ্যাঁ একটা কাজ করেন, ফেসবুকে থাক সাগর ভাই, আজকে ফেসবুকে থাক। রাকিব ভাই রাখেন, ইউটিউব রাখেন, এইভাবে ক্লাস নেওয়া যায় না, বাদ দেন, ইউটিউবে দেওয়ার দরকার নেই। দিও না, কেটে দিও না, শোনো বলি দাও যে তোমরা সবাই তোমাদের ওয়েবসাইটে গিয়ে লাইভ অপশনে ক্লিক করো, ফেসবুকে চলে যাবে, ফেসবুকে করো সবাই, ফেসবুকে। আচ্ছা তোমরা যারা আছো তারা সবাই একটু ফেসবুকে চলে যাও, ফেসবুক থেকে একটু চলে আসো সবাই। আর রাকিব ভাইয়া আপনি আপাতত এটা রাখেন, ইউটিউব রাখেন, সমস্যা নেই। ভাই আপনি যদি একটু পারেন একটু মেসেঞ্জারে বলে দেন বাচ্চাদের সবাই যেন ফেসবুকে চলে আসুক, ঠিক আছে? ওকে আরবি, ওকে প্রবলেম নেই। রাকিব ভাই এটা রাখেন, সমস্যা নেই, থাক। ওকে ওকে, তো বাচ্চারা আমরা ক্লাসটা কন্টিনিউ করি। ওকে ওকে, তো বাচ্চারা চলো আমরা একটু কন্টিনিউ করি। আচ্ছা তো বাচ্চারা দেখো একটু খেয়াল করো সবাই, আমরা একটু তোমরা যারা ফ্রেন্ডরা আছে তাদেরকেও জানিয়ে দাও যে ফেসবুকে যেন আসে। আর রাকিব ভাইয়া আপনি একটু বলে দেন যে ফেসবুকে যেন আসে। আচ্ছা তো ঠিক আছে বাচ্চারা, দেখো আসলে 26 ধরনের অনেকগুলো মৌলই রয়েছে। তো এই জিনিসগুলা আমরা ইনশাআল্লাহ যখন বড় হবা তখন জানতে পারবে। কিছু উদাহরণের কথা যদি বলি, আমাদের শরীরে রয়েছে অক্সিজেন রয়েছে, কার্বন রয়েছে, এছাড়াও আরও অনেক ধরনের মৌলই কিন্তু আমাদের শরীরে রয়েছে। আচ্ছা তো বাচ্চারা চলো আমরা এই জিনিসগুলো থেকে একটু শুরু করি আর কি। তো আমি যেটা বলতেছিলাম, আমাদের এই পর্যন্ত 118টি মৌল আবিষ্কার করা হয়েছে, যার মাঝে 98টি প্রাকৃতিকভাবে পাওয়া যায় এবং গবেষণায় তৈরি করা হয়েছে বাকিগুলো, ঠিক আছে? এবং আমাদের শরীরে মোটামুটি 26 ধরনের মৌল আছে। ওকে, তো আরও কিছু উদাহরণ রয়েছে: নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, ক্যালসিয়াম, আর্গন, ম্যাগনেসিয়াম এবং সালফার। আচ্ছা তো বাচ্চারা, তো তোমাদের এখন একটু যদি আমি একটু বুঝিয়ে দেই আর কি। তো দেখো আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হলো মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থর মাঝে পার্থক্য। এই জিনিসটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তো তোমরা এই জিনিসটা মাস্ট দেখে নিবা, অবশ্যই দেখে নিবা। খুবই সিম্পল কিছু উদাহরণ রয়েছে, যদি আমি একটু তোমাদের একটু বলে দেই আর কি। দেখো যে আমরা সর্বপ্রথম যেটা আছে, ক্ষুদ্র অংশে ভাগ করলে এই পদার্থকে ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। এর মানে কি? এর মানে হলো তুমি যদি একটা মৌলিক পদার্থকে ভেঙে ফেলো তাহলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ সেখানে পাবা না, এই একটা। আচ্ছা তারপরে দেখো মৌলিক পদার্থ হলো সোনা, কার্বন, হাইড্রোজেন, লৌহ ইত্যাদি। এগুলোকে কি বলা হয়? মৌলিক পদার্থ। তারপরে মৌলিক পদার্থের একক হলো পরমাণু। আসলে মৌলিক পদার্থের একক বলতে কি বোঝানো হয়েছে? মানে মৌলিক পদার্থের সবচাইতে ক্ষুদ্র অংশ হলো পরমাণু। ওকে, আচ্ছা মৌলিক পদার্থের বিশ্লেষণ করলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। মানে তুমি যদি একটা মৌলিক পদার্থকে ভেঙে ফেলো সেখানে তুমি পরমাণু পাবা, পরমাণুকে যদি আবার ভাঙো সেখানে তুমি পাবা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ওকে,
আচ্ছা, মৌলিক পদার্থের সংখ্যা সীমিত। সাধারণত মৌলিক পদার্থের সংখ্যা কি সীমিত, মানে এটা অল্প কিছু রয়েছে আর কি। এখন আসো যৌগিক পদার্থ নিয়ে। দেখো যৌগিক পদার্থগুলো কি, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে একাধিক পদার্থ পাওয়া যায়। তারপরে যৌগিক পদার্থ হলো পানি, অ্যাসিড, লবণ। সাধারণত ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে তুমি যদি ভাগ করো, সাধারণত যৌগিক পদার্থ কি একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে যৌগিক পদার্থ গঠিত হয়। একাধিক পদার্থ মিলে যৌগিক পদার্থ গঠিত হয়, তাই না? তো যৌগিক পদার্থ কি, পানি আছে, অ্যাসিড আছে, লবণ আছে ইত্যাদি। তোমরা যদি দেখো আমাদের পানির সংকেত যদি দেখো, আমরা যদি পানির একটু সংকেত দেখি বাচ্চারা, পানির সংকেতটা কি H2O, তাই না? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমাদের হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, তাই না? তো এটা কি একটা যৌগিক পদার্থ আর কি। ওকে, আচ্ছা, তারপরে দেখো যৌগিক পদার্থের একক হলো অণু। সাধারণত পরমাণু কি, পরমাণু হলো একটা পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হলো পরমাণু। ওকে, এবং এই পরমাণুগুলো একাধিক পরমাণু মিলে তৈরি হয় অণু। ঠিক আছে, একের অধিক পরমাণু মিলে কি তৈরি হয়, অণু তৈরি হয়। আচ্ছা, তো দেখো যৌগিক পদার্থকে বিশ্লেষণ করলে মৌলিক পদার্থ পাওয়া যায়। মানে তুমি যদি যৌগিক পদার্থকে ভেঙে ফেলো তাহলে সর্বপ্রথম মৌলিক পদার্থ পাবা। তারপরে দেখো কি বলেছে, যৌগিক পদার্থের সংখ্যা অসীম হিসাবে বিবেচনা করা হয়। অসীম মানে কি, এটা অসংখ্য সংখ্যা। কারণ কি, যত খুশি মৌলিক পদার্থ দ্বারা আমরা যৌগিক পদার্থ তৈরি করতে পারি আর কি। তো এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো নাকি, আমাকে একটু জানাও। ওকে, তোমরা একটু এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো নাকি, আমাকে একটু জানাও। ওকে, আচ্ছা, ইউটিউবে সাধারণত একটু সমস্যা হয়েছে, নেটওয়ার্ক প্রবলেম, এই জন্য ইউটিউবের ক্লাসটা অফ হয়েছে। তো তোমরা সবাই একটু ফেসবুকে মনোযোগ দিয়ে করো। ওকে, আর তোমরা বাকিরা সবার উদ্দেশ্যেই বলছি, তোমরা কেউ কমেন্টস পড়াশোনা রিলেটেড কমেন্টস করো। আর কারণ যদি কমেন্টস দেখো সেই কমেন্টসগুলোর নেগেটিভ কমেন্টস থাকলে সেটা রিপ্লে করার দরকার নেই। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, ভেরি গুড, সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো বাচ্চারা আবারও বলছি, তোমরা নেগেটিভ কমেন্টসগুলো রিপ্লে করো না, যে যার ইচ্ছা মতন কমেন্টস করতে থাক, তোমরা পড়ালেখার দিকে মনোযোগী হও। ওকে, ওকে। তো বাচ্চারা মোটামুটি আমরা কিন্তু এই পর্যন্ত বুঝতে পেরেছি। আর কেউ যদি খুব বেশি নেগেটিভ কমেন্ট করো, আমাদের কিন্তু একজন আছে যিনি এটা দেখছে, তো তাকে কিন্তু ব্লক করে দেওয়া হবে আমাদের ইউটিউব পরিবারের পেজ থেকে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু মোটেও করবা না। আচ্ছা, একজন আরেকজনের কোনো নেগেটিভ কমেন্ট করবা না। আচ্ছা, তো বাচ্চারা দেখো ইলেকট্রন বিন্যাস, আসলে এই ইলেকট্রন বিন্যাসটা কেন প্রয়োজন হয় জানো? এর একটা কারণ রয়েছে। কারণটা কি? কারণ হলো, দেখো তোমাদের সৃজনশীলে মাঝে মাঝে এরকম কিছু সৃজনশীল চলে আসে। যেমন ধরো একটা সৃজনশীল আমি দিয়েছি, এখানে বলা আছে একটি মোলের পরমাণুর কেন্দ্রে 8টি প্রোটন ও 8টি নিউট্রন আছে। একটি মোলের পরমাণুর কেন্দ্রে কয়টি প্রোটন রয়েছে? 8টি প্রোটন ও 8টি নিউট্রন আছে। উদ্দীপকের মোলের গঠন চিত্রে এঁকে দেখাও। মানে এর যে গঠন চিত্র তোমাকে আঁকতে হবে। তো গঠন চিত্র আঁকতে গেলে আমাদের কোন অরবিটে কতগুলো পরমাণু আছে, মানে ইলেকট্রন আছে, এই ব্যাপারটা আমাদের একটু জানতে হবে। তো এই জন্য আমাদের ইলেকট্রন বিন্যাসটা প্রয়োজন। তো ইলেকট্রন বিন্যাসের খুব সহজ একটা নিয়ম রয়েছে, এটা শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। ঠিক আছে, আসলে এর অর্থটা কি বাচ্চারা? দেখো, সাধারণত যদি আমি তোমাদেরকে একটু কঠিনভাবে একটু দেখাইতে চাই, চলো আগে একটু কঠিনভাবে দেখাই, ঠিক আছে, তারপরে আমি সহজভাবে তোমাদের দেখাবো। তো চলো, তো কঠিনভাবে দেখানোর জন্য আমরা আগে একটু লিখে নিই। চলো, যে 1 2 3, তোমরাও চাইলে আমার সাথে লিখতে পারো 1 2 3 4 5 6 7। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো। ওকে, এটা হলো কঠিন মাধ্যম, মানে কঠিন পদ্ধতি আর কি। তো আগে কঠিনটা দেখাচ্ছি, তারপরে সহজটা দেখাবো। তারপরে দেখো আবার তোমরা লিখতে পারো 2 থেকে শুরু করবা, প্রথমে 1 থেকে, তারপরে 2 থেকে শুরু করবা, 2 3 4 5 6 7। ঠিক আছে, তারপরে আবার কোথা থেকে শুরু করবা? তারপরে আবার 3 থেকে শুরু করবা, 3 থেকে শুরু করবা, তারপরে আবার 4 5 6 7। ওকে, তারপরে 4। তো 4 পর্যন্তই সীমিত থাকবে আমাদের, 4 5
6 7 ওকে। তো এই গেল আমাদের আর কি। তো এখন তোমরা এসপিডিএফ বসাবা। এসপিডিএফ হলো অরবিটাল, মানে কোন স্তরে কতগুলো ইলেকট্রন রাখা যাবে আর কি। তো দেখো এই যে অরবিটালগুলো রয়েছে, তো এসের সর্বোচ্চ তুমি 2টা ইলেকট্রন রাখতে পারবা, পিতে 6টা, তারপরে আমাদের যে ডি আছে 10টা, এবং এফে 14টা রাখতে পারবা। ঠিক আছে? তো মানে এস অরবিটালে তুমি সর্বোচ্চ 2টা ইলেকট্রন রাখতে পারবা, পিতে সর্বোচ্চ 6টা, ডিতে 10টা এবং এফতে 14টা। ওকে, আচ্ছা, আশা করি এই পর্যন্ত বুঝেছো তোমরা। ওকে, তো এখন দেখো একটু খেয়াল করো। ওকে, আচ্ছা, তো প্রথমে তোমরা যেটা করবা সেটা হলো এককে এস দিবা, এস 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 এস, ঠিক আছে? একদম সিরিয়ালভাবে দিয়ে যাবা। ওকে, এস এস দিলা, তারপরে 2-এ দিবা পি। পি শুরু হয় কোথা থেকে? 2 থেকে। পি 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 পি। তারপরে আমাদের ডি শুরু হয় 3 থেকে। ডি 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 ডি, একদম সিরিয়ালভাবে দিলাম। ঠিক আছে, প্রথমে দিলাম এস একটানা, প্রথম ঘরে আমি সবগুলো এস দিলাম, তারপরে দিলাম পি একটানা, সবগুলো ঘরে পি দিলাম, তারপরে দিলাম ডি। এখন দেখো আমরা 4 থেকে শুরু করব কি? এফ থেকে। এফ 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 এফ। ওকে, এরকম। তো ব্যাপারটা কি বোঝা গেছে? তো দেখো, এটা হলো আমরা ইলেকট্রন বিন্যাসটা বুঝাচ্ছি, বাট আগে কিভাবে এগুলো আঁকতে হয়, মানে কিভাবে এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবে, তার সহজ টেকনিকটা আমি একটু দেখাই দিলাম। এইটুকু আগে একটু বর্ণনা করি। হ্যাঁ, তো দেখো প্রথমে আমাদের কি করতে হবে? 1 থেকে একদম 7 পর্যন্ত নিবা, তারপরে এক ঘরে নিচে নামবা 2, এরকম করে আবার 7, তারপরে 3 থেকে নিবা, মানে একটা করে ঘর আসবে, নিচে আসবে। ঠিক আছে, প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4 পর্যন্ত সীমাবদ্ধ আমরা রাখবো। তো মনে রাখবা, এস অরবিটালটা শুরু হয় 1 থেকে, পি অরবিটালটা শুরু হয় 3 থেকে, ডি অরবিটালটা শুরু হয় 3 থেকে, এবং এফ অরবিটালটা শুরু হয় 4 থেকে। আবারও বলছি, এস অরবিটাল শুরু হয় কোথা থেকে? 1 থেকে, এই জন্য 1-এ আমরা এস, এই ঘরে একদম এস। তারপরে পি অরবিটালটা শুরু হয়, মানে পি অরবিটালটা কোথা থেকে শুরু হয়? 2 থেকে শুরু হয়, তো এই জন্য পি অরবিটাল। ঠিক আছে, এই কলমে আমরা শুধু পি বসাবো, 3 নম্বর কলমে শুধু ডি এবং 4 নম্বর কলমে শুধু এফ। এখন দেখো আমি একটু ঘরগুলা একটু সুন্দরভাবে একটু দেখিয়ে দিচ্ছি। বাচ্চারা, এটা সহজ নিয়মও আছে, এটা যদি একটু কঠিন নিয়ম, বাট প্রথমে একটু কঠিনটা দিয়ে শেখালে পরে সহজটার মর্ম বোঝা যায়। বুঝছো? আচ্ছা, ওকে, তো আমরা একটু ঘরগুলো সুন্দরভাবে এঁকে নিলাম। এখন দেখো, যখন এই ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করে, তো সর্বপ্রথম প্রবেশ করে প্রথম শক্তি স্তরে। কোন শক্তি স্তরে? প্রথম শক্তি স্তরে, তার মানে এস। ঠিক আছে, তারপরে এরকম 2s, তারপরে এরকম প্রবেশ করে আমাদের এরকমভাবে আড়াআড়িভাবে প্রবেশ করছে। ওকে,
ওকে, খুব সুন্দর হলো। তো এখন দেখো, এই যে ইলেকট্রনগুলা সাধারণত এইভাবে প্রবেশ করে। ওকে, আচ্ছা, আমি জানি তোমাদের অনেকেরই মাথার উপর দিয়ে জিনিসটা চলে যাচ্ছে, তো চিন্তার কিছু নেই, এই জিনিসটা একদম সহজ পদ্ধতি রয়েছে। তো দেখো, আসলে ইলেকট্রনগুলো প্রথমে প্রথম অরবিটালে যায়, তারপরে দ্বিতীয় অরবিটাল, তারপরে তৃতীয়, তারপরে যে এরকম করে আড়াআড়ি একটার পর একটা চলে যায় আর কি। তো আমি যদি ছোট্ট একটা মোলের একটা ইলেকট্রন বিন্যাস করে দেখাই তোমাদের, অক্সিজেনের যদি আমি একটু দেখাই, দেখো অক্সিজেনের সাধারণত পারমাণবিক সংখ্যা হলো 8, তাই না, অক্সিজেনের। আচ্ছা, তো আমি একটু দেখাই তোমাদের, এখানে একটু ছোট করে দেখাই। ওকে, আমি একটু পাশে দেখাচ্ছি, তোমাদের বুঝাইতে পারি আর কি। তো খেয়াল করো বাচ্চারা, তো দেখো আমরা অক্সিজেনেরটা যদি দেখাই, অক্সিজেনের কত বাচ্চারা? অক্সিজেনের হলো 8, তাই না, অক্সিজেনের 8। তো দেখো আমাদের প্রথম অরবিটটা কি? ওকে বাচ্চারা, শোনা যাচ্ছে আমার কথা? সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? বলো আমাকে। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে একটু জানাও। ওকে বাচ্চারা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ নাকি? আমাকে একটু জানাও। ওকে, ক্লিয়ার, ঠিক আছে, শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে। ওকে, ঠিক আছে। দেখো, তো আমি যেটা বলতেছিলাম, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করব, তাই না? তো আমাদের আছে 8টা। আচ্ছা, তো দেখো প্রথম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা প্রবেশ করলো 2টা, বাকি থাকলো কয়টা? বাকি থাকলো আরও 6টা। তাহলে দ্বিতীয় শক্তি স্তর কি আছে? 2s, তার মানে তারপরে যাবে 2s এ, ঠিক আছে? তো এসেও কয়টা প্রবেশ করলো? 2টা, তাহলে হলো কয়টা? 4টা। তারপরে দেখো এই যে 2s, তারপরে রয়েছে কি 2p, এই যে ইলেকট্রনটা প্রবেশ করছে 2p, তার মানে আমাদের হবে 2p। p এর সর্বোচ্চ কয়টা ধরবে? 6টা, কিন্তু আমাদের আর দরকার কয়টা? 4টা, তার মানে হলো আমাদের 8টা, তাই না? এটা হলো আমাদের অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। তো এই নিয়মে করলে কি হয় দেখো, আমি বুঝাই একটু, খেয়াল করো। সর্বপ্রথম প্রথম শক্তি স্তরে প্রবেশ করে, তো আমরা দেখলাম আমাদের সর্বপ্রথম প্রথম শক্তি স্তরে প্রবেশ করলো 1 স্কোয়ার। তারপরে আমাদের দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করে 2s, তাহলে হলে 2s স্কোয়ার, তাই না? তারপরে দেখো এটার ঘরে প্রবেশ করার পরে আমাদের দ্বিতীয় শক্তি স্তরের দ্বিতীয় ঘরে মানে 2p-তে প্রবেশ করলো 2p। এখন এইভাবে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হয় যদি আমি এটা করে থাকি আর কি। বাট এই জিনিসটা যেহেতু খুবই একটু কঠিন মাধ্যম, এটার জন্য একটা সহজ মাধ্যমও রয়েছে। সহজ মাধ্যমটা কোনটা বাচ্চারা? সহজ মাধ্যম হলো এটা, এই কবিতাটা। দেখো, এই কবিতাটা আমি তোমাদের ইনশাল্লাহ নামাজের ব্রেকের পরে এসে পড়াবো। তো ততক্ষণ তোমাদের একটা আমি বিরতি দিচ্ছি, তো তোমরা নামাজ পড়ে নাও। 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি আমি, সরি 15 মিনিটের একটা ব্রেক দিচ্ছি আমি। ওকে ওকে বাচ্চা, তো 10 মিনিটের নামাজের 15 মিনিটের একটা নামাজের ব্রেক আমি দিয়ে দিচ্ছি। সবাই নামাজ পড়ে আসো, তারপরে আমরা সহজ নিয়মে ইলেকট্রন বিন্যাসটা দেখে নিব। ওকে, তো বাচ্চারা আল্লাহ হাফেজ, 15 মিনিট পরে আবার দেখা হচ্ছে। ওকে, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু আমাকে জানাও। ওকে, তো আশা করি সবাই চলে এসেছো, আর আমিও তোমাদের সাথে লাইভে কিন্তু যুক্ত আছি। আমি দেখতে পাচ্ছি যে কে কে কমেন্ট করো। সবাই আশা করি চলে এসেছো। ওকে, ঠিক আছে, তো সবাই চলে এসেছো, ভেরি গুড। ওকে, ইয়েস স্যার, শুনতে পাচ্ছ? ওকে, ভেরি গুড। তো
আমরা ইলেকট্রন বিন্যাস দেখতেছিলাম। তো যে নিয়মটা আমি তোমাদের ফার্স্টে দেখাইলাম এটা বেশ কিছুটা কঠিন, তাই না? এই নিয়মটা বেশ কিছুটা কঠিন নিয়ম বটে, কারণ এটা মনে রাখা এখনও তোমাদের পক্ষে অনেকের পক্ষেই সম্ভব না। তো এটার একটা শর্টকাট টেকনিক রয়েছে, চলো সেই টেকনিকটা আমরা এখন দেখব। তো শর্টকাট টেকনিক হলো আমাদের একটা কবিতা রয়েছে, কবিতাটা আমরা একটু দেখি। চলো, কবিতাটা হলো এটা, শোনো শোনো। আচ্ছা, এইখানে একটু কথা একটু ক্লিয়ার করি। দেখো আমাদের এখানে যে কবিতাটা রয়েছে শোনো শোনো, তুমি দেখো আমি পাশে লিখে রেখেছি এস এস, তার মানে শোনো শোনো মানে কি এস এস। তারপরে দেখো কি বলেছি, প্রিয়া শোনো, তার মানে পি এস পি এস। ওকে, শোনো শোনো, প্রিয়া শোনো। তারপরে আছে আমাদের ডিপিএস করো, ডিপিএস করো। তারপরে আরও বড় যদি কোনো মূল্য হয় তাহলে আমরা লিখব এফডিপিএস করো। সাধারণত তোমাদের এত দূর লাগবে না, তাও আমি দিয়ে রেখেছি, সমস্যা নেই। তো এখন এই ছড়াটা আমরা কিভাবে আমাদের প্র্যাকটিক্যালে প্রয়োগ করব এটাও তো দেখে নিতে হয়। তো আমি তোমাদের জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করব। তো আমরা জানি জিঙ্কের ইলেকট্রন সংখ্যা 30। তাহলে এখন দেখো আমাদের সর্বপ্রথম কি করতে হবে, জিঙ্কের 30 আছে তাই না? তাহলে আমরা কবিতাটা বলি, চলো। শোনো শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো। আচ্ছা, তো আমার মনে হয় ডি পর্যন্তই আনাফ, তারপরে যদি লাগে আমরা ওই পর্যন্ত রেখে দিব, সমস্যা নাই। তো এখন আমরা কোন শক্তি স্তর রয়েছে এটা আমরা বসাবো। তো মনে রাখবা আমাদের এস যে থাকে সেটা সবসময় 1 থেকে শুরু হয়। কয় থেকে? 1 থেকে। অরবিটগুলো আমরা বসিয়ে দেই, 1s, এস শুরু হয় কোথা থেকে? 1 থেকে, তার মানে তারপরে হবে 2s, তারপরে হবে 3s, তারপরে হবে আমাদের 4s। আচ্ছা, এই গেল আমাদের এস। তারপরে পি শুরু হয়, পি অরবিটটা শুরু হয় আমাদের 2 থেকে, তার মানে 2p 3p, এবং আমাদের ডি শুরু হয় 3 থেকে। ঠিক আছে, তো এইভাবে তোমরা অরবিটটা বসিয়ে নিবা। মনে রাখবা এস শুরু হয় 1 থেকে, পি শুরু হয় 2 থেকে, এবং ডি শুরু হয় 3 থেকে, এবং এফ শুরু হয় 4 থেকে। আচ্ছা, তো এখন আমরা অরবিটালে ইলেকট্রন সংখ্যা বসাবো। এখন দেখো এস সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরে? এসে সর্বোচ্চ 2টা ইলেকট্রন রাখা যায়, তো আমরা 2টা রাখলাম। তারপরে এসে 2টা রাখলাম। পি এ কয়টা রাখা যায়? পি এ রাখা যায় 6টা। তাহলে দেখো এখানে কয়টা হলো আমাদের? 10টা হয়ে গেল, তাই না? তারপরে আবার দেখো এখানে এসে রাখবো 2টা, এখানে পি এ রাখবো 6টা, এখানে রাখলাম 2টা, তাহলে এখানে 20টা হলো। এখন ডি এ সর্বোচ্চ কয়টা রাখা যায়? 10টা, তার মানে আমরা ডি এ রাখবো এই যে 10টা। তো এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। ওকে, খুবই সহজ। শোনো শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো। ঠিক আছে, তো এখানে মনে রাখবা এস যে অরবিটটা রয়েছে, এসটা শুরু হবে 1 থেকে, তারপরে এস এর পরে কি রয়েছে? এস পি অরবিটটা শুরু হবে 2 থেকে, এবং ডি অরবিটটা শুরু হবে আমাদের 3 থেকে, এবং এফ অরবিটটা শুরু হবে আমাদের 4 থেকে। তো এই জিনিসটা কি বুঝা গেছে বাচ্চারা? সবাইকে এই পর্যন্ত বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও, বলো এই জিনিসটা একদমই সহজ না? এই জিনিসটা একদম সহজ না? বলো এই পর্যন্ত কি বুঝতে পেরেছো সবাই? আমাকে একটু জানাও, এই পর্যন্ত কি সবাই বুঝা গেছে? বলো এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও তোমরা। সবাই ক্লিয়ার? ইয়েস স্যার, ওকে, ভেরি গুড। রোজা বুঝতে পেরেছো? বাকিরা কোথায়? কই গেলা? সবাই একটু জানাও। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, তাই না? সবাই একটু জানাও, সবাইকে বুঝা গেছে নাকি? ওকে, আফরোজ, ওকে, হিমেল আহমেদ, বুঝেছো? হ্যাঁ, প্রিয়া শোনো, হ্যাঁ ঠিক বলেছো। ওকে, ইসরাত জাহান, এটা আবার বুঝান। ওকে, ইসরাত জাহান, জি স্যার বুঝতে পেরেছি। ওকে, দেখো জিনিসটা খুবই সিম্পল, তোমরা কবিতার মাধ্যমে এটা করবা। চলো আমরা আরেকটা দেখি, আমরা এবার অক্সিজেনটা দেখি। হ্যাঁ, আমাদের একটা সৃজনশীলও তোমাদের জন্য আমি রেখেছিলাম, তো সেই সৃজনশীলটা দিয়েই দেখি।
এই যে দেখো এখানে আমাদের বলেছে যে উদ্দীপকের মৌলের গঠন চিত্র এঁকে দেখাও। তো এই ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসও দেখব এবং চিত্রও আঁকবো। তো আমরা জানি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কত বাচ্চারা? অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হলো আমাদের 8টা, তাই না? মানে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8টা। তো দেখো আমরা কি করব, কবিতা বলবো। চলো, শোনো শোনো প্রিয়া শোনো। আচ্ছা, যেহেতু অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা খুবই অল্প, সেই জন্য আমাদের কবিতার প্রথম লাইনেই হয়ে যাবে শোনো শোনো প্রিয়া শোনো, এসো লাগবে না। ওকে বাচ্চারা, সরি ব্যাটারি একটু প্রবলেম হওয়াতে তোমাদের ক্লাসটা কিছুক্ষণের জন্য অফ হয়ে গিয়েছিল। তো চলো আবার আমরা শুরু করি। তো যেটা আমি বলতেছিলাম যে আমাদের অক্সিজেনের যে রয়েছে এটা আমরা ভেঙে নিলাম কবিতার মাধ্যমে, শোনো শোনো প্রিয়া শোনো। তো আমাদের এস পর্যন্ত যেতে হবে না, তাও আমি একটু দিয়ে রাখলাম, আমাদের এই পর্যন্ত যাওয়ার কোনো দরকার নেই। তো আমরা জানি এস এর কি শুরু হয়, এস শুরু হয় 1 থেকে, 1 2s 3s, তাই না? আর পি শুরু হয় 2 থেকে। তাহলে দেখো আমাদের এস এর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কয়টা ধরে? 2টা। তো 2টা, এখানে 2টা। এবং আমাদের পি এ সর্বোচ্চ কয়টা থাকবে? পি এ ইলেকট্রন থাকবে 4টা, তাই না? কারণ কি আমাদের আছে 8টা, তো 2 2 4 এবং 4-এ 8টা। তো এইভাবে আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস করে ফেললাম। এখন দেখো এটা হলো আমাদের প্রথম শক্তি স্তর এবং এটা হলো আমাদের দ্বিতীয় শক্তি স্তর। এখন তোমাদের কি বলেছে? এখন বলেছে এই মোলের গঠন চিত্র এঁকে দেখাও। তো তোমাদের গঠন চিত্রটা আঁকতেও কিন্তু তোমাদের দিবে পরীক্ষাতে, তোমাদের এর জন্য ইলেকট্রন বিন্যাসটা জানা দরকার। তো গঠন চিত্র কিভাবে আঁকবা? দেখো সর্বপ্রথম আমরা আমাদের এখানে শক্তি স্তর আছে কয়টা? 2টা। তো আমরা 2টা শক্তি স্তর নিয়ে নিব, এই একটা নিলাম এবং এই আর একটা নিব, 2টা ডিফারেন্ট কালারের নেই, এই একটা নিলাম। ওকে, তো এই একটা নিলাম, এটা হলো আমাদের দ্বিতীয় শক্তি স্তর, তাই না? আচ্ছা, প্রথম শক্তি স্তর নিলাম, দ্বিতীয় শক্তি স্তর নিলাম এবং মাঝখানে আমাদের থাকবে নিউক্লিয়াস। আচ্ছা, ওকে, ওকে বাচ্চারা খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। তো মাঝখানে আমাদের নিউক্লিয়াস এবং 2টা হলো শক্তি স্তর। তাহলে দেখো প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ আমাদের ইলেকট্রন সংখ্যা কয়টা? 2টা। তার মানে আমাদের প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন হবে? 2টা ইলেকট্রন থাকবে, এই একটা এই একটা এবং নিচে 2টা, ঠিক আছে? ও সরি, আমাদের তো প্রথম শক্তি স্তর আছে 2টা, তো আমি 4টা দিয়ে ফেলেছিলাম। তো 2টা শক্তি স্তর হবে, তো এই জন্যে এ একটা ইলেকট্রন সংখ্যা এবং এই একটা ইলেকট্রন সংখ্যা। যেহেতু একটু যদি খেয়াল করো বাচ্চারা, আমাদের প্রথম শক্তি স্তর 1s কি 1s হলো প্রথম শক্তি স্তর, এই জন্য এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা আছে? 2টা। এখানে কয়টা আছে? 2টা। তো এই জন্য আমি এখানে 2টা দিয়েছি। পরবর্তীতে দেখো আমাদের কয়টা রয়েছে? 4 আর 2, টোটাল আছে 6টা ইলেকট্রন সংখ্যা। তার মানে আমাদের দ্বিতীয় শক্তি স্তরে 6টা ইলেকট্রন ধরবে। তো এই যে 2টা, এই যে 2টা, 2 2-এ 4টা এবং এখানে একটা দেই এবং এখানে একটা দেই, দেখতে একটু সুন্দর লাগলো এই আর কি। তো এইভাবে আমাদের ইলেকট্রন বিন্যাস করে তোমাদের মানে আমাদের যে চিত্রের মৌলিক গঠন ছিল এইভাবে তোমরা আঁকাতে পারো, ঠিক আছে? তো এই কবিতাটা তোমরা একটু মনে রাখবা, শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো, তাহলে তোমাদের ডিফেন্ড করা মানে এই জিনিসগুলো আঁকানো এবং ইলেকট্রন বিন্যাস করা খুবই ইজি হবে। ওকে, আচ্ছা, তো জিনিসটা আশা করি বুঝেছো তোমরা। এই যে আমাদের শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো, ডিপিএস করো ডিপিএস করো, এফডিপিএস করো এফডিপিএস করো, বাস এতটুকু জানলেই তোমাদের ইনশাল্লাহ এই জিনিসটা প্রবলেম সলভ হয়ে যাবে। তো তোমরা কি সবাই বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু জানাও বাচ্চারা, সবাই কি ক্লিয়ার নাকি এই জিনিসটা? বলো। এই অধ্যায়টা তোমাদের অনেক প্রবলেম ছিল, অনেকে ইলেকট্রন বিন্যাস পারো না, তো এই জিনিসটা আমি ক্লাসেও বুঝিয়েছিলাম, এখানেও আরেকবার একটু বুঝিয়ে দিলাম।
তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো তোমরা কি এই পর্যন্ত সবাই সব কিছু ক্লিয়ার নাকি বলো, তাহলে আমি সামনের দিকে আগাবো। সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো? আমি কি তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি, বলো। দিস আর ক্লিয়ার, ওকে, ইয়েস, ওকে, ঠিক আছে। ওকে, বাকিরা যারা আছো তারা একটু জানাও, সবাই একটু জানাও। ওকে, ঠিক আছে, তো মোটামুটি সবাই বুঝতে পেরেছো, ভেরি গুড। আচ্ছা, তো আমরা দেখলাম কিভাবে আমাদের এই যে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। ওকে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের অনির্দিষ্ট শক্তি স্তর না, প্রত্যেকটা মৌলেরই তো কিছু তোমার পারমাণবিক সংখ্যা আছে, তো এই সংখ্যার উপরে বেশি ডিপেন্ড করে তার শক্তি স্তরও নির্দিষ্ট আছে। ঠিক আছে, এমন না যে অনেক শক্তি স্তর, যতগুলো এরকমভাবে মানে আমাদের তোমরা যখন বড় হবা এই জিনিসটা আসলে অনেক বড়, বাট অনির্দিষ্ট না, শক্তি স্তরও লিমিটেড আছে। ঠিক আছে, আচ্ছা, তো চলো আমরা পরবর্তীতে চলে যাই। আচ্ছা, আর তোমাদের একটা কথা বলি, এখানে ইলেকট্রন বিন্যাসের আরও অনেক কনসেপ্ট আছে, যে তোমাদের কয়টা শক্তি স্তর থাকে, তারপরে প্রত্যেকটা মানে একটা মোলের সর্বোচ্চ কয়টা শক্তি স্তর হবে, এরকম কিন্তু লিমিটেশন আছে, বুঝছো? তো এই জিনিসগুলো ইনশাল্লাহ তোমরা যখন বড় হবা তখন জানতে পারবা। এখন আপাতত এই জিনিসগুলো আমি দেখাচ্ছি না, কারণ এই জিনিসগুলো অনেক বড়দের পড়া, 9-10-এর পড়া। ঠিক আছে, তো শক্তি স্তর লিমিটেড। ওকে, আচ্ছা, তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার তোমরা। তো দেখো, আমাদের আরেকটা অধ্যায় রেখেছি আমি, শব্দের কথা। তো শব্দের কথাটা তোমাদের কাছে খুবই সহজ একটা অধ্যায়, বাট এই অধ্যায়ে কিন্তু ম্যাথ রয়েছে। ঠিক আছে, তো আমরা ইনশাল্লাহ শব্দের কথাটা শুরু করব। তো শব্দের কথার মোটামুটি সবগুলো টপিকই খুবই ইজি। তো এই ইজি টপিকগুলোর ভেতরও কিছু জিনিস রয়েছে যেগুলো একটু জানা দরকার, একটু রিক্যাপ করা দরকার। ওকে, আচ্ছা, তো আমরা একটু রিক্যাপ দেখে নিই। তো দেখো, আমরা শব্দের সঞ্চালনটা জানবো। আমরা জানি শব্দ তৈরি হয় কিসের মাধ্যমে বাচ্চারা? শব্দ তৈরি হয় কম্পাঙ্গের মাধ্যমে। একটা বস্তু যখন কম্পিত হয় তখন সেখান থেকে শব্দ তৈরি হয়। এবং কম্পাঙ্গটা কাকে বলা হয়? একটি বস্তু প্রতি সেকেন্ডে কতবার কম্পিত হচ্ছে তাকে আমরা কম্পাঙ্গ বলে থাকি। আসলে এই শব্দের সঞ্চালন মানে কি, মানে শব্দ কিভাবে চলাচল করে, এই জিনিসটা তোমাদের এখানে বোঝানো হয়েছে। তো দেখো, শব্দের যে সঞ্চালন আছে এই জিনিসটা বোঝার জন্য তোমাদেরকে একটা গল্প বলি। গল্প না, মানে তোমাদের একটা লাইভ এক্সাম্পল দিই। তোমরা অনেক সময় দেখো না, স্টেডিয়ামে অনেকে হাত রাইজ করে, একটা ঢেউয়ের মতন একটা দোলন সৃষ্টি হয়, কিছুটা এরকম দোলন সৃষ্টি হয়, তাই না? এই যে এরকম দোলন সৃষ্টি হয়, তাই না বাচ্চারা? তো এই যে দোলনের সৃষ্টি হচ্ছে, সেখানে মানুষজনরা কিন্তু যে যে জায়গায় আছে সেই জায়গায়ই থাকছে, শুধু তার হাতটা রাইজ করছে, পরবর্তীতে তার পাশের জনটা আবার নামিয়ে নিচ্ছে, এইভাবে পুরো স্টেডিয়ামের একটা রাউন্ড হচ্ছে। তো এই যে ব্যাপারটা বাচ্চারা, এরকমই কিন্তু শব্দের কণার ক্ষেত্রে হয়, সঞ্চালনের ক্ষেত্রে হয়। সাধারণত একটা যখন শব্দের তৈরি হয় তখন বাতাসের যে কণাগুলো থাকে সেই কণাগুলো কম্পিত হয়। ঠিক আছে, একটা কণা কম্পিত হয় এবং সে তার পাশের কণাগুলোকে কম্পিত করে। এভাবে একটা কণা থেকে আরেকটা কণায় শব্দ সঞ্চালিত হয়। তোমরা অবশ্যই স্প্রিং দেখেছো, যে স্প্রিংটা যদি আমরা একটা সাইড একটু আঘাত করি, সেই যে সাইডে আমরা আঘাত করি সেই সাইডে সংকোচন হচ্ছে এবং অন্য সাইডে প্রসারণ হচ্ছে, তাই না? আসলে কি হচ্ছে, সেখানে আমাদের আঘাত করার ফলে কণাগুলো একটা জায়গায় যেয়ে জমা হচ্ছে এবং যেখান থেকে কণাগুলো আসতেছে সেখানে একটু ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, পরবর্তীতে কিন্তু সে আবার তার জায়গা ধরে নিচ্ছে, তাই না? তো শব্দের চলনটা কিছুটা এরকম। ওকে, শব্দ কি করে? শব্দ যখন তৈরি হয় সে তখন পাশের কণাগুলোকে কম্পিত করে, কম্পনের ফলে কণাগুলো একটা আরেকটাকে কম্পিত করে, এইভাবে তারা শব্দগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এই জন্য শব্দ সঞ্চালনের জন্য অবশ্যই মাধ্যমের প্রয়োজন হয়। এই ব্যাপারটা একটু মনে রাখবা, ঠিক আছে? তার মানে আমরা বুঝতে পারলাম যে শব্দ সঞ্চালনের জন্য আমাদের কিসের প্রয়োজন হয়? মাধ্যমের প্রয়োজন হয়। ওকে, আচ্ছা, তো এই পর্যন্ত আশা করি বুঝেছ। তো দেখো, অণুর শক্তি সঞ্চার, সাধারণত বায়ুর কণাগুলো নিজের অবস্থান, তো দেখো আমাদের যে সঞ্চালন রয়েছে
তিনটা ধাপ আমি তোমাকে বলেছি। সর্বপ্রথম শক্তি সঞ্চার, যখন একটা কম্পনের সৃষ্টি হয় তখন কণাগুলো শক্তি সঞ্চালিত হয়, মানে শক্তি সঞ্চিত হয়, তারপরে সে কম্পিত হয়ে তার শক্তিটা পাশের কণাকে ট্রান্সফার করে দেয়। তারপরে সংকোচন, কম্পনশীল কণাগুলো পারস্পরিক ধাক্কার মাধ্যমে কোনো কোনো স্থানে বাতাস ঘন হয়ে খুব কাছাকাছি চলে আসে, যাকে সংকোচন বলে। ওই যে স্প্রিংয়ের উদাহরণটা যে আমি দিলাম তোমাকে, স্প্রিংয়ে যদি আমি আঘাত করি তাহলে সেটা কি হয়, সংকুচিত হয়ে একটা জায়গায় জড়ো হয়, আবার পরবর্তী কিন্তু সেটা আবার নিজের জায়গায় ফিরে যায়। তো এই ফিরে যাওয়াকে আমরা আবার বলি কি, মানে এই চলে যায়, এবং ধাক্কা খাওয়া দেওয়ার পরপর ওই কণাগুলো আবার দূরে সরে যায়, এগুলোকে আমরা বলে থাকি কি, প্রসারণ। ওকে, তো আশা করি এটা বুঝেছো, শব্দের সঞ্চালনটা আশা করি তোমরা ক্লিয়ার। তো বাচ্চারা মোটামুটি তোমরা এখানে সব কিছুই পারবা। তো এখানে শব্দের গতি রয়েছে, শব্দের বৈশিষ্ট্য রয়েছে, এগুলো তোমরা পারবা। তো এই জিনিসগুলো থেকে একটা জিনিস একটু তোমরা মনে রাখবা, সেটা হলো শব্দের বেগ। ঠিক আছে, যে শব্দের যে গতি রয়েছে, বায়ুতে গতি হলো 343 মিটার পার সেকেন্ড, জলে গতি 1482 মিটার, এবং লোহার সবচাইতে বেশি 6420 মিটার পার সেকেন্ড। ওকে, এবং মোস্ট একটা জিনিস তোমাদের এই সূত্রটা একটু মনে রাখতে হবে, কারণ তোমাদের অনেকেরই এখান থেকে ম্যাথ চলে আসতে পারে, যে শব্দের বেগ ইকাল টু দূরত্ব ডিভাইড বাই সময়। মানে যদি আমাদের শব্দের বেগ নির্ণয় করতে বলা হয় তাহলে এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, যে শব্দের বেগ ইকাল টু কি, মানে শব্দের বেগটা বলতে বোঝায় যে একটা নির্দিষ্ট সময়ে কতটা দূরত্ব শব্দ অতিক্রম করতে পারে, একে শব্দের বেগ বলা হয়। একটা নির্দিষ্ট সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে এটাকে আমাদের বলা হয় কি, তার বেগ। ঠিক আছে, শব্দের বেগ। তো এই রিলেটেড কিছু ম্যাথও আমরা দেখব। এবং আরেকটা জিনিস মনে রাখবা, মানুষের কানে শব্দের কম্পনের সীমা হলো 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। ঠিক আছে, 20 হার্টসের নিচে আসলে আমরা শুনতে পারবো না, আবার 20 হার্টসের উপরে গেলেও আমরা শুনতে পারবো না। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবা তোমরা সবাই। আচ্ছা, তো আমরা এখন কিছু ম্যাথ দেখব এই বিষয়ে। দেখো, তো তোমাদের জন্য আমি কিছু ম্যাথ রেখেছি। তো একটা ম্যাথ রেখেছি, এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। তো তোমরা একটু খেয়াল করো বাচ্চারা সবাই। দেখো, আমাদের বলেছে রিমা রিমা ও সীমা 10 লাইনে দিয়ে হাঁটার সময় অনেক দূরে 10 লাইনের উপরে একটি আলোর ঝলকানি দেখতে পেল। সাথে সাথে লাইনে কান লাগিয়ে কিছুক্ষণ পরে রিমা একটি শব্দ শুনতে পেল। আচ্ছা, তো এখানে একটা জিনিস একটু খেয়াল করো, সাথে সাথে লাইনে কান লাগিয়ে কিছুক্ষণ পর রিমা একটি শব্দ শুনতে পারে, তার মানে লাইনে কান লাগাইলো কে, লাইনে কান লাগিয়ে শুনতে পেল হলো আমাদের রিমা। ঠিক আছে, শুনতে পেল। আচ্ছা, কিন্তু দাঁড়িয়ে থাকা সীমা শব্দটি ঘটনাস্থলের 10 সেকেন্ড পরে শুনতে পেল। মানে আমাদের সীমা রয়েছে, সেই সীমা আবার শুনতে পেল কত সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে। ওকে, মানে সীমা যে ছিল সে লোহার পাতে তার কান দেওয়াতে শব্দটা তাড়াতাড়ি শুনতে পায়, কারণ কি লোহায় শব্দের বেগ সবচাইতে বেশি। এবং আমাদের যে আমাদের রিমা লোহার পাতে কান দিয়েছিল, এই জন্য সে শব্দটা তাড়াতাড়ি শুনতে পেল। এবং সীমা যে রয়েছে, সীমা 10 সেকেন্ড পরে শুনলো, কারণ কি সে দাঁড়িয়েছিল, কি ছিল, দাঁড়িয়েছিল, এই জন্য বাতাসের মাধ্যমে সে শব্দটা শুনতে পায়। এবং বাতাসে আমরা জানি লোহার তুলনায় বাতাসে শব্দের বেগটা কম। তাহলে এটা হলো আমাদের প্রশ্ন। তাহলে এখানে বলেছে সীমা ঘটনাস্থল থেকে কত দূরত্বে দাঁড়িয়েছিল, মানে আমাদের এই যে সীমা রয়েছে যেখান থেকে শব্দটা আসতেছে সেখান থেকে সে কতটা দূরে দাঁড়িয়েছিল, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, কার বের করতে হবে, সীমার। তো দেখো, আমাদের বলা হয়েছে সীমা আছে, সে কি ছিল, দাঁড়িয়েছিল, তার মানে তার মাধ্যমটা কোনটা বাচ্চারা, তার মাধ্যম হলো শব্দের বেগ বায়ু মাধ্যম, তাই না, বায়ু মাধ্যম। তো সেখানে কিন্তু বেগ দেওয়া আছে 350 মিটার পার সেকেন্ড, এবং সীমার সময়টা দেওয়া আছে 10 সেকেন্ড। কত সেকেন্ড, 10 সেকেন্ড। ওকে, 10 সেকেন্ড। তাহলে আমাদের সময় দেওয়া আছে, বেগ দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি, যে দূরত্বটা কত, মানে শব্দ যে আসতেছে এর দূরত্বটা কত। বাচ্চারা তোমরা একটু পড়ালেখায় খেয়াল করো, কমেন্টসের দিকে আপাতত খেয়াল করো না। ঠিক আছে, তোমরা সবাই একটু ক্লাসে মনোযোগী হও, এবং যারা ক্লাস করতেছো বাচ্চারা, তারা অন্য কারো কমেন্টসের দিকে খেয়াল করো না, তোমরা একটু পড়ার দিকে খেয়াল করো। আচ্ছা, তো দেখো আমাদের আমি একটু এখানেই করে দেখাই, এটা একটু স্ক্রিনশট দিয়ে নেই, তাহলে তোমাদের ওখানে বুঝাইতে আমার ভালো হবে।
আচ্ছা বাচ্চারা, দেখো আমার বোটের মাথাটা হ্যাং হয়ে গেছে। ওকে, কাজ করছে না, তো একটু ওয়েট। দেখো তোমাদের কমেন্টস দেখতে দেখতে বোটের মাথায় হ্যাং হয়ে গেছে। আচ্ছা, তো ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, খেয়াল করো বাচ্চারা, সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। ওকে, তো আমরা একটু এটা আলাদা বোটে নিয়ে যাব। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, এখানে আসতেছে না তো। ওকে বাচ্চারা, যাই হোক, দেখো এই জিনিসটা। আচ্ছা, আমরা এখান থেকে একটু দেখি, তোমরা একটু খেয়াল করো। আমি আলাদা পেজে একটু দেখাচ্ছি। তো আমরা একটু আলাদা পেজ একটু কম্বিনেশন করতে হবে, তো প্যারা নাই। আচ্ছা, তো আমাদের দেওয়া আছে কি, আচ্ছা আমরা আগে লিখে নেই যে আমরা জানি শব্দের বেগ আমরা জানি ওকে বাচ্চারা একটু খেয়াল করো সবাই। ওকে, আমরা জানি শব্দের বেগ ইকুয়াল টু আমাদের দূরত্ব ডিভাইড বাই সময়। হ্যাঁ, দূরত্ব ডিভাইড বাই সময়। আচ্ছা, তো এটা আমরা জানি। হ্যাঁ, তো আমাদের বের করতে বলছে কি দূরত্ব, তাই না? একটু খেয়াল করো সবাই, একটু এদিকে খেয়াল করো। আমরা জানি শব্দের বেগ ইকুয়াল টু দূরত্ব ডিভাইড বাই সময়, এটা হলো আমাদের সূত্র। তো দেখো আমাদের বলছে যে সীমা ঘটনাস্থল থেকে কত দূরত্বে দাঁড়িয়েছিল, আমাদের দূরত্বটা বের করতে বলছে। তো এই যে দূরত্বটা আছে, এটা বের করার জন্য আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে সময় লাগবে এবং বেগটা লাগবে, যে সে যেখানে দাঁড়িয়েছিল সেখানে শব্দের বেগটা কত, তাই না? তো আমরা সেই বেগটা দেখে নিই। দেখো আমাদের বেগও বলে দিয়েছে যে 350 মিটার পার সেকেন্ড এবং সময় হলো 10 সেকেন্ড। আচ্ছা, তো আমরা এখানে লিখতেই পারি যে আমাদের সময় ছিল কত, 10 সেকেন্ড। আমি আপাতত এককগুলো লিখছি না, শুধু সংখ্যাটা লিখছি, একদম লাস্টে যে একক বসিয়ে দিব, দূরত্ব। এবং শব্দের বেগ ছিল কত, আমাদের শব্দের বেগ ছিল 350 মিটার, তাই না? এটা হলো আমাদের শব্দের বেগ 350 মিটার। খুবই ভালো কথা। আচ্ছা, তারপরে দেখো আমাদের এখন আমরা কি করতে পারি বাচ্চারা, এখন আমরা আড়াআড়ি গুণন করতে পারি, তাই না? যে 350 গুণন 10 ইকুয়াল টু দূরত্ব। আচ্ছা, দূরত্ব। তো আমরা এখন ডান পাশের রাশিটাকে বাম পাশে নিয়ে আসবো এবং বাম পাশের রাশিটা ডান পাশে নিয়ে যাব। আমি একেবারে করে দেই, 350 গুণন 10। তো আমাদের দূরত্বটা বের হলো 3500 মিটার। ঠিক আছে, 3500 মিটার। আচ্ছা, এটা হলো আমাদের দূরত্ব, তাই না? মিটার। তো এই দূরত্বে আমাদের সীমা দাঁড়িয়েছিল। তো দেখো এই অঙ্কগুলো কি তোমরা পারবা না বাচ্চারা, বলো তো? তো এখান থেকে কিন্তু তোমাদের ম্যাথ আসে যে শব্দের বেগ ইকুয়াল টু দূরত্ব ডিভাইড বাই সময়। তোমরা যদি এই সূত্রটা শুধু জানো তাহলে তোমরা এরকম ম্যাথটা করতে পারবা। তাহলে বলো তো বাচ্চারা, তোমরা কি এই পর্যন্ত এটা কি বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু জানাও। সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার? আমাকে একটু জানাও। সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আমাকে একটু জানাও। সবাই কি এই পর্যন্ত বুঝতে পেরেছো? একটু জানাও বাচ্চারা, অনেকে লাইভ করছো, তো যারা যারা এটা বুঝেছো একটু আমাকে জানাও।
ইয়েস স্যার, ওকে ঠিক আছে। ওকে, সবাই একটু জানাও। আচ্ছা, তো মোটামুটি দেখতে পাচ্ছি যে সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, তো আশা করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো পরবর্তীত যে ম্যাথটা আছে এটা আমি একটু বলে দিব, তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা বাসায় করবা। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক নিজেরা করে তোমরা তোমাদের যে সাপোর্ট টিচার রয়েছে সেখানে তোমরা জানিয়ে দিবা। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, সীমার আগে রিমা শব্দটি শুনতে পাওয়ার কারণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, রিমা ছিল সেই মেয়েটা যে কানটা লোহার পাতের উপর দিয়েছে, তাই না? লোহার যে রাস্তাটা রয়েছে সেখানে রয়েছে। এখন সে কেন আগে শুনতে পেল? তো আমরা কিন্তু আমাদের সূত্র থেকে এতটুকু বুঝতে পেরেছি যে আমাদের এখানে কি চেয়েছে, এখানে আমাদের সীমার আগে রিমা শব্দটি শুনতে পাওয়ার কারণ ব্যাখ্যা করো। দেখো এখানে রিমা শব্দটি শুনেছে 10 সেকেন্ড পরে, তাই না? তাহলে সে উৎপত্তি স্থল থেকে 10 সেকেন্ড পরে শব্দটি শুনতে পেয়েছে। এখন আমাদের যে রিমা রয়েছে সে কত সেকেন্ড পরে শব্দটি শুনতে পেল? তাহলে আমাদের সেই কত সেকেন্ড পরে সেই শব্দটা আসলে শুনতে পেল সেই সময়টা যদি আমরা বের করি তাহলে কিন্তু আমাদের গাণিতিকভাবে এটা প্রমাণ হয়ে যাবে। কারণ কি, অবশ্যই সীমার চেয়ে রিমা কম সময়ে সেই শব্দটা শুনতে পেরেছে। এর কারণ কি? কারণ সে লোহাতে কান দিয়েছিল, তাই না? তো দেখো এই ক্ষেত্রে আমাদের লোহাতে বেগ কিন্তু দিয়ে দেওয়া আছে, লোহাতে বেগ দেওয়া আছে। এখন দূরত্বটা কত, মানে আমাদের দূরত্ব লাগবে, যেহেতু সময় বের করতে বলছে। তোমরা যদি এই সূত্রটা দেখো, আমাদের সূত্রটা দেখো, এই ক্ষেত্রে আমাদের সময় বের করা লাগবে, যেখানে আমাদের দূরত্বটা দেওয়া নাই তোমাদের মনে হচ্ছে, বা দূরত্ব তো আমরা মাত্রই বের করলাম। এই যে রিমার দূরত্ব 3500 মিটার, তাই না? আসলে দুজনেই তো একসাথেই হাঁটাহাঁটি করতেছিল, তার মানে কি সীমার দূরত্ব এবং রিমার দূরত্ব একই জিনিস। তার মানে আমাদের দূরত্ব আছে 3500 মিটার। তার মানে সেই ক্ষেত্রে দূরত্ব আছে, শব্দের বেগও জানা আছে, আমরা জাস্ট সময়টা বের করব এবং দেখব আমাদের সময়টা ওর চেয়ে কম। এখন যেহেতু সে কম সময় শুনেছে এই জন্য সে শব্দটা আগে শুনতে পেরেছে। আশা করি তোমরা এটাও বুঝতে পারবা। তো বাচ্চারা, এই হোমওয়ার্কটা তোমরা পারবা না বলো? ওকে, তো এই ম্যাথটা তোমরা পারবা না বাচ্চারা, একটু আমাকে জানাও। অবশ্যই অবশ্যই আশা করি পারবা, তাই না? ওকে, ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখো আমাদের লাস্ট যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা আমাদের তাপ ও তাপমাত্রা, তাই না? আচ্ছা, তো এখন দেখো আমরা তাপ ও তাপমাত্রা নিয়ে একটু কথা বলবো। আসলে আমরা জানি তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি যা আমাদের গরম বা ঠান্ডার অনুভূতি যোগায়, তাই না? আর তাপমাত্রা কি? একটা বস্তু কতটুকু ঠান্ডা হয়েছে বা গরম হয়েছে এর পরিমাণকে আমাদের তাপমাত্রা বলা হয়ে থাকে, ঠিক আছে না? তো এই তাপ ও তাপমাত্রার ভেতরে পার্থক্যটা তোমরা একটু লিখবা। এছাড়া আমাদের ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্কটা আমরা একটু জানবো। ওকে ওকে, ভেরি গুড। হ্যাঁ বাবা বলো, রায়া সুলতানা মায়া, তোমার কথা আমি শুনতে পাচ্ছি বাবা, বলো। কারো কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে কমেন্টসে জানাও, আমি তোমাদের কমেন্টসগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওকে, কারো যে কোনো বিষয়ে প্রবলেম থাকলে তোমরা ক্লাসের মতোই এখানে ফেসবুকে আমাকে জানাতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা, তো আশা করি তোমাদের এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছ। আচ্ছা, তো দেখো আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু জিনিস রয়েছে, মোটামুটি তোমরা এই সব কিছুই জানো, তো আমি একবার রিক্যাপ দিয়ে দেই যে আমাদের পৃথিবীতে যা কিছু রয়েছে এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে আর কি। একটা হলো পদার্থ এবং আর একটা হলো শক্তি। তাপ হলো এক প্রকার শক্তি। তো তাপ কি? এটা আমি বললাম যে তাপ হলো একটি শক্তির রূপ যেটি এক বস্তু থেকে আরেক বস্তুতে প্রবাহিত হয় এবং যখন তাদের তাপমাত্রার পার্থক্য থাকে, তাই না? তাপ কখন প্রবাহিত হবে? যখন এক জায়গায় ঠান্ডা কম থাকবে বা তাপ বেশি থাকবে তখন তাপটা প্রবাহিত হবে এবং এটার ফলে আমরা গরম এবং ঠান্ডার অনুভূতি যোগাই। তো এগুলো তোমরা পারবা, এগুলো আমি পড়িয়েছি অনেকবার। তো যেটা তোমাদের একটু সমস্যা হয় সেটা আমি একটু তোমাদের একটু দেখাবো। দেখো, আমাদের তাপমাত্রার পরিমাপের ক্ষেত্রে হিমাঙ্ক তুমি যদি দেখো, এই ক্ষেত্রে তোমাদের বইয়ে একটা কথা বলেছে, এই জিনিসটা একটু বুঝার আছে বাচ্চারা, ঠিক আছে? এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় বুঝো যে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় সেই তাপমাত্রাকে হিমাঙ্ক বলে। স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হচ্ছে সেটাকে আমাদের হিমাঙ্ক বলে।
আসলে হিমাঙ্ক মানে আমরা কি জানি? হিমাঙ্ক বলতে বোঝায় যে তাপমাত্রায় কোনো তরল বস্তু কঠিন বস্তুতে পরিণত হয় তাকে আমাদের হিমাঙ্ক বলা হয়। তাহলে এই ক্ষেত্রে এই সংজ্ঞাটা এরকম কেন হয়েছে যে বরফ থেকে গলে পানিতে পরিণত হওয়াকে হিমাঙ্ক বলা হয়? আসলে হ্যাঁ, বাতাসও তো এক প্রকার শক্তি, তাই না? বায়ু শক্তি। আচ্ছা, তো এই জিনিসটা একটু খেয়াল করো আর কি। বাতাস শক্তি বাবা, বাতাস শক্তি। ওকে, তো এই জিনিসটা একটু যদি খেয়াল করো যে কেন আমাদের তাপমাত্রাটার ক্ষেত্রে এই সংজ্ঞাটা এরকম কিছুটা বিপরীত মনে হচ্ছে। আসলে বিপরীত না, আসলে হলো ব্যাপারটা হলো তোমরা যদি একটু খেয়াল করো, বাচ্চারা, তাইলেই বুঝতে পারবা। দেখো নিচে বলেছে হিমাঙ্ককে থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু হিসাবে ধরা হয়। কাহিনীটা হলো এখানে, কাহিনী কোথায়? কাহিনী হলো এই লাইনটাতে। এখানে কি কাহিনী? এখানে একটা খেলা আছে। খেলাটা হলো যে তাপমাত্রার, দেখো হিমাঙ্ককে থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু হিসাবে ব্যবহার করা হয়। হিমাঙ্ককে থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু হিসাবে ধরা হয়। আসলে নিম্ন স্থির বিন্দু কি? যে তাপমাত্রায় বরফে পরিণত হয়, পানি বরফে পরিণত হয়, তাকে আমরা বলে থাকি হিমাঙ্ক বা নিম্ন স্থির বিন্দু, তাই না? এই ক্ষেত্রে বলা হয়েছে বরফ যখন পানিতে পরিণত হয় তখন সেটাকে আমরা নিম্ন স্থির বিন্দু বলা হয়ে থাকে। আসলে ব্যাপারটা হলো, আমি একটু তোমাদের বলি। দেখো হিমাঙ্ক মানে আমরা জানি কোনো তরল বস্তু কঠিনে পরিণত হওয়া, বাট এই ক্ষেত্রে কঠিন বস্তু কেন তরলে পরিণত হওয়ার উদাহরণটা দিয়েছে। তোমাদের আমি অনেকবার শিখিয়েছি যে বরফের গলনাঙ্ক এবং হিমাঙ্ক সেম জিনিস। মানে বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয়, জমেও যায়, আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতেও শুরু করে। বরফের গলনাঙ্ক এবং হিমাঙ্ক সমান, এটা আমরা জানি, তাই না? কারণ কি, বরফ তাপমাত্রা শোষণ করে, তখন সেটা কি হয়ে যায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন বরফকে রাখা হয়, সেটা যখন তাপটা শোষণ করে তখন সেটা পানিতে পরিণত হয়। আবার পানিকে তুমি যখন 0 ডিগ্রি সেলসিয়াসে রাখবা তখন সে তার ভেতরের তাপমাত্রাটা বের করে দিচ্ছে, এরপরে সে বরফে পরিণত হয়ে যায়। তো এই ক্ষেত্রে আসলে আমাদের যে তাপমাত্রা মাপার যে মিটারটা আছে তার নিম্ন স্থির বিন্দু বোঝার জন্য এই ক্ষেত্রে বরফ ব্যবহার করা হয়েছে। কারণ কি, পানির চাইতে বরফের তাপমাত্রাটা নির্ণয় করা বেশি সহজ পরীক্ষাগারে। এই জন্য বিজ্ঞানীরা এই ক্ষেত্রে এই সংজ্ঞাটা দিয়েছে আর কি, যে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয় সেটাকে আমাদের হিমাঙ্ক বলা হয়। কারণ কি, পরীক্ষাগারে আমাদের বরফে যদি আমরা থার্মোমিটারটা রাখি সেই ক্ষেত্রে সেটা বেশি পরীক্ষা করার জন্য সুবিধা হয় আর কি, এই জন্য এটা করেছে আর কি। এবং তোমরা তো জানোই যে বরফ এবং পানির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সেম জিনিস, তাই না? এই জন্য এটা করেছে আর কি। তো তোমরা কি এই লাইনটা বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। আচ্ছা বাচ্চারা, বাতাস তুমি ক্রিয়েট করতেছো না, তুমি কি বাতাস তৈরি করছো না, তুমি বাতাসটাকে জাস্ট রূপান্তর করছো। ঠিক আছে? যখন ফ্যানটা ঘুরে আসলে সেটা ঘূর্ণয়ন গতি, মানে গতির মাধ্যমে বাতাস প্রবাহ করছে। ঠিক আছে? বাতাস কিন্তু আমরা ক্রিয়েট করি না, আমরা কিন্তু কোনো শক্তি ক্রিয়েট করতে পারি না, আমরা জাস্ট একটা জায়গা থেকে আরেকটা জায়গায় রূপান্তর করতে পারি। ওকে, তো তোমরা কি এইটা বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু বলো। এই সংজ্ঞাটা কি বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও বাচ্চারা। ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, ভেরি গুড। ওকে, তো এই জিনিসটা বুঝলেই হয়েছে। আমাদের এই ক্ষেত্রে এই লাইনটা অনেকেই বুঝে না যে আসলে কেন এরকম বিপরীত সংজ্ঞাটা দেওয়া হলো, এই জিনিসটা বুঝতে পারে না আর কি। ঠিক আছে? তো ওকে, তো মোটামুটি সবাই বুঝেছো, ভেরি গুড। আচ্ছা, তারপরে দেখো এই জিনিসটা আমাদের সেলসিয়াস স্কেলের আবিষ্কারক হলো অ্যান্ডার্স সেলসিয়াস, যিনি আমাদের সেলসিয়াস স্কেল আবিষ্কার করেন, যেটা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর কি 100টা ঘর রয়েছে। এবং আমাদের ফারেনহাইট স্কেল যিনি আবিষ্কার করে ডানিয়েল গ্যাভিয়েল ফারেনহাইট, যেটার 180 ডিগ্রি। ঠিক আছে? এবং একটা কথা বলি, তোমাদের তাপমাত্রা নির্ণয় করার ক্ষেত্রে ফারেনহাইট স্কেলটা বেশি উপযোগী ধরা হয়, কারণ এখানে এর ঘর সংখ্যা বেশি হওয়াতে আমাদের অল্প তাপমাত্রা হলেও সেটা আমরা ধরতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো একটা জিনিস একটু মনে রাখবা, আমাদের এই অধ্যায় থেকে প্রচুর পরিমাণে ম্যাথ আসে, তো যাদের এই অধ্যায়টা আছে তোমরা এই সূত্রটা মনে রাখবা, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা নির্ণয়ের সূত্র C/5 = F - 32/9। এটা কি সেলসিয়াস এবং তাপমাত্রা নির্ণয়ের সূত্র।
ঠিক আছে, তো এই সূত্রটা একটু মনে রাখতে হবে। তো আমাদের যে কোনো একটার মান জানা থাকলে আমরা আর একটার মান বের করতে পারবো। তো তোমাদের একটা ম্যাথ আমি রেখেছি এই অধ্যায়ের, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো দেখো আমাদের বলেছে বৃষ্টিতে ভিজে স্কুল থেকে ফেরার পরে রাত্রে সাইমার প্রচণ্ড জ্বর আসে। মা সাজেদা বেগম ডাক্তার ডেকে আনলেন। ডাক্তার সাইমার শরীরের তাপমাত্রা জানালেন 40 ডিগ্রি সেলসিয়াস। তার তাপমাত্রাটা কত বাচ্চারা? 40 ডিগ্রি সেলসিয়াস। তোমরা যদি একটু দেখো এই তাপমাত্রাটা 40 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তো এই যে তাপমাত্রাটা আছে, যার তাপ 40 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি তিনি সেলসিয়াস স্কেলে তাপটা পরিমাপ করেছে। ডাক্তার সাইমার জন্য কিছু ওষুধ লিখে দিয়ে গেলেন। ওষুধ খেয়ে তার শরীরে তাপমাত্রা কমে আসে। এখন দেখো আমাদের প্রশ্নে বলেছে কোন তাপমাত্রায় উদ্দীপকে আলোচিত স্কেল ও ফারেনহাইট স্কেলের একই তাপমাত্রা হয়। এর মানে কি? প্রশ্নটা আগে বুঝো। উদ্দীপকের স্কেলটা কি? উদ্দীপকের স্কেল হলো সেলসিয়াস স্কেল। তো আমাদের এখানে বলেছে কোন তাপমাত্রায় আলোচিত স্কেল এবং ফারেনহাইট স্কেলের একই তাপমাত্রা হবে। মানে এমন একটা তাপমাত্রা আছে যেই তাপমাত্রাতে ফারেনহাইট স্কেলের স্কেলিং এবং সেলসিয়াস স্কেলের স্কেলিং দুইটা সেম জায়গায় থাকবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? ধরে নাও এটা ফারেনহাইট স্কেল এবং এটা আমাদের সেলসিয়াস স্কেল, দুইটারই এমন একটা তাপমাত্রা আছে যে তাপমাত্রায় দুইটার স্কেলিংটা একদম লেভেলে থাকবে। দুইটার মানে সেলসিয়াস স্কেলেও যে তাপমাত্রা হবে, ফারেনহাইট স্কেলেও এই একই তাপমাত্রা দেখাবে। প্রশ্নটা কি বুঝতে পেরেছো নাকি আমাকে একটু জানাও। প্রশ্নটা কি বুঝতে পেরেছো নাকি আমাকে একটু জানাও। প্রশ্নটা বুঝতে পেরেছো যে এমন একটা তাপমাত্রা আছে যে তাপমাত্রাতে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা দুইটাই স্কেলে একই দেখাবে। বুঝা গেছে ব্যাপারটা? সাধারণত কি সেলসিয়াসে হলে 100টা আর ফারেনহাইট স্কেলে কয়টা? 180টা, তাই না? তাহলে কি ফারেনহাইট স্কেলে বেশি দেখাবে না? মানে একটু কিন্তু তারতম্য হয়, বাট এমন একটা তাপমাত্রা আছে যেখানে এই দুইটার স্কেলিংটা সেম। তো এই জিনিসটা আমরা একটু দেখব, ঠিক আছে? তো এই তোমরা কি প্রশ্ন বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। তোমরা কি সবাই প্রশ্নটা বুঝেছো নাকি আমাকে একটু জানাও। ওকে, প্রশ্নটা কি বুঝতে পেরেছো? সবাই কি প্রশ্নটা বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও বাচ্চারা। নো স্যার। ওকে, ঠিক আছে, প্রশ্নটা তোমরা এখনো বুঝো নাই। আচ্ছা দেখো, খেয়াল করো। ধরে নাও এটা একটা সেলসিয়াস স্কেল এবং আমাদের সবুজ একটা স্কেল নেই, এটা হলো একটা ফারেনহাইট স্কেল। আচ্ছা, তো আমাদের সেলসিয়াস স্কেলের এগুলা কি? ঘর, তাপমাত্রার ঘর, তাই না? তাপমাত্রার ঘর, খুবই ভালো। ওকে, তো সাধারণত ফারেনহাইট স্কেলের ঘর থাকে বেশি, 180টা, আমরা এটা জানি, এবং সেলসিয়াস স্কেলের ঘর থাকে 100টা। তাহলে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে দুইটার পরিমাপ করার ঘরগুলো একটু আলাদা। আলাদা হওয়াতে আমরা দুইটার ক্ষেত্রেই কিন্তু তাপমাত্রার তারতম্য দেখতে পাবো। যে সেলসিয়াস স্কেলে যদি এটা 10 ডিগ্রি হয়, ফারেনহাইট স্কেলে এটা আরেকটু বেশি হবে, এরকম আর কি দেখতে পারবো। কিন্তু আমাদের বলেছে যে এমন একটা তাপমাত্রা আছে যে তাপমাত্রায় দুইটা স্কেলেরই যে স্কেলিংটা আছে, মানে তাপমাত্রা যে প্রকাশ করার যে ঘরগুলো আছে সেটা সমান হবে। মানে ধরে নাও 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো সেই তাপমাত্রা, 30 ডিগ্রি সেলসিয়াস। তো 30 ডিগ্রি যেটা সেলসিয়াসে যে ঘরে দেখাবে, ফারেনহাইটেও সেই একই ঘরে দেখাবে। এটা কোন তাপমাত্রা, এটাই তোমাদের বের করতে বলছে। এখন কি বোঝা গেছে? হ্যাঁ, এই অঙ্ক বুঝিয়েছিলাম, আবার বুঝাচ্ছি, কারণ এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল, ঠিক আছে? তো বলো, এটা কি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। এটা কি প্রশ্নটা বোঝা গেছে? বাচ্চারা বলো, একটু তাড়াতাড়ি বলো, সময় খুব একটা বেশি নেই। তো বলো, এখন কি প্রশ্নটা বুঝতে পেরেছো? মানে এমন একটা তাপমাত্রা আছে যেখানে আমাদের দুইটা স্কেলেরই একই তাপমাত্রা দেখাবে, মানে যাহা আমাদের সেলসিয়াসে দেখাবে তাহাই আবার ফারেনহাইটে দেখাবে। তো এটা কোন তাপমাত্রা? তোমাদের ওই তাপমাত্রাটা বের করতে বলছে। এখন কি বোঝা গেছে? ওকে, ভেরি গুড। ওকে, এখন সবাই বুঝতে পেরেছো বাচ্চারা? ওকে, ভেরি গুড। তাহলে আশা করি তোমরা এই প্রশ্নটা যেহেতু বুঝতে পেরেছো, অ্যান্সারটাও তোমরা
বের করতে পারবা। তো আমি একটু করে দেব জাস্ট। তো দেখো আমরা ধরি, যেহেতু আমাদের প্রশ্নটা বলেছে যে আমাদের তাপমাত্রাটা কত, বাচ্চারা তাপমাত্রাটা বলেছে আমাদের প্রশ্নেই আমরা ধরে নেই যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে তাপমাত্রা একই, যেটা আমাদের বলে দিয়েছে যে এমন একটা তাপমাত্রা আছে যে তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে তাপমাত্রা একই হবে। তাহলে আমরা ধরি আমি একটু শর্টকাটে লিখছি যে সেলসিয়াস ইকুয়াল টু ফারেনহাইট ইকুয়াল টু আমাদের এক্স, মানে এক্স হলো সেই তাপমাত্রা যেখানে সেলসিয়াস এবং ফারেনহাইটের একই তাপের যে পরিমাপটা আছে সেটা দেখাবে। ঠিক আছে, মানে আমাদের যে স্কেলিংটা আছে সেটা এক্স, এক্স হলো সেই তাপমাত্রা যে তাপমাত্রায় আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইটের স্কেলিংটা এক হবে। তো এখন দেখো আমাদের অঙ্কটা আমরা করি। তো আমরা জানি c ডিভাইড বাই 5 f মাইনাস 32 ডিভাইড বাই 9। তাহলে দেখো বাচ্চারা, আমাদের কিন্তু এখানে আমি বলে দিয়েছি যে c সমান ও x, f সমান ও x। তাহলে c এর মান আমি দিতে পারি x ডিভাইড বাই 5 এবং f এর মানও দিতে পারি কি x ডিভাইড বাই 32, তাই না, ডিভাইড বাই 9। আচ্ছা, দিলাম। এখন দেখো আমরা আড়াআড়ি গুণ করে দেব। কি করব? আড়াআড়ি গুণ করব। এক্সকে 9-এর সাথে লবকে হর দ্বারা গুণন করব, হরকে লব দ্বারা গুণন করব, তাই না? এটাকে আমরা বলি কি আড়াআড়ি গুণন, ক্রস গুণন, তাই না? তো এক্সকে 9-এর সাথে গুণ করলে কি হয়? 9x ইকুয়াল টু 5 ইন্টু এক্স মাইনাস 32। ওকে, তো আমরা গুণন দিয়ে দিলাম। এখন দেখো আমরা এটা লিখতে পারি 9x ইকুয়াল টু 5x মাইনাস 5 আর 32 গুণন দিলে কত হয়? 5, মেবি 400 হয়। 5 গুণন 32 ইকুয়াল টু হয় 160। ও সরি, ওকে, 160। ঠিক আছে, এখন দেখো আমাদের বাম পাশে আছে এক্স, ডান পাশে আছে এক্স। তো এক্সের গুলো আমি এক পাশে নিয়ে আসি, পক্ষান্তর করে দেই। তাহলে আমরা লিখতে পারি 9x মাইনাস 5x ইকুয়াল টু মাইনাস 160। এখন আমাকে বলো তো বাচ্চারা, 9-এর ভিতর থেকে 5 বাদ দিলে কত হয়? 9-এর ভিতর থেকে 5 বাদ দিলে হবে 4x, তাই না? তো আমরা এটা লিখতে পারি 160, তো ডিভাইড বাই এই এক্স এর সাথে 4 আছে গুণন, তো ওই পাশে যায় কি হবে? ভাগ হবে, তাই না? তো 160 ভাগ 4। তাহলে 160 ভাগ যদি আমি 4 দেই আমাদের হবে 40 মাইনাস 40 ডিগ্রি। ঠিক আছে, তার মানে 40 ডিগ্রি হলো সেই তাপমাত্রা যে তাপমাত্রায় আমাদের ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের দুটাই একই তাপমাত্রা দেখাবে। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো দেখো আমি এখন ব্যাপারটা একটু ছোট্ট করে একটু রিক্যাপ করি, খেয়াল করো। আসলে আমাদের প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে এমন একটা তাপমাত্রা আছে যে তাপমাত্রাটা বোথ সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের একই স্কেলিংয়ে দেখাবে, মানে একই ঘরে দেখাবে। এই তাপমাত্রাটা আমাদের বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি ধরে নিয়েছি যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা হলো এক্স, ধরে নিয়েছি। ধরে নেওয়ার পরে আমি সূত্র বলাইলাম যে আমরা জানি c ডিভাইড বাই 5 ইকুয়াল টু f মাইনাস 32 ডিভাইড বাই 9। এখন দেখো আমরা জানি c এর যেহেতু মান ধরেছি এক্স, তো সি এর জায়গায় বসিয়েছি এক্স, এফ এর জায়গায় বসিয়েছি এক্স। বসানোর পরে আমরা কি করলাম? আড়াআড়ি বা ক্রস গুণন করে দিলাম, তাই না? এই যে লব দ্বারা হরকে গুণন, হর দ্বারা লবকে গুণন করে দিয়ে আমাদের এটা হলো। হওয়ার পরে আমরা কি করলাম? আমরা এক্সের গুলাকে একসাথে নিয়ে আসলাম, নিয়ে এসে বিয়োগ করে জাস্ট এক্সটাকে এই পাশে আমরা, এখানে গুণন ছিল ওই পাশে যে ভাগ হয়ে গেল। তাহলে কি হলো? আমাদের তাপমাত্রা বের হলো মাইনাস 40 ডিগ্রি, তাই না? তার মানে 40 ডিগ্রি হলো ওই তাপমাত্রা যেটা থার্মোমিটার, মানে আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে বোথ জায়গায় একই স্কেলিং দেখাবে, একই ঘরে দেখাবে। এটা কোন তাপমাত্রা? মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এই জিনিসটা তোমরা মনে রাখবা। এই অঙ্কগুলো
অঙ্ক তো ভালো লাগবে না, কিন্তু অঙ্ক তো আছে তোমাদের 7-এ, ভালোই অঙ্ক রয়েছে, শব্দের বেগ থেকে অঙ্ক রয়েছে, তাপ ও তাপমাত্রা থেকে অঙ্ক রয়েছে, আবার শক্তির যে ব্যবহার রয়েছে, শক্তির, তো সেখানেও কিন্তু অঙ্ক রয়েছে। ভাবছিলাম শক্তিটাও দেখাবো, বাট যেহেতু সময় আর নেই তো ওটা আর দেখাইতে পারলাম না। ইনশাল্লাহ ক্লাসে দেখাইয়া দিবনি। তো বাচ্চারা, তোমাদের কেমন লাগলো আজকের ক্লাস? তো এই তো ছিল আজকের পড়া, এই পর্যন্তই রেখেছিলাম তোমাদের জন্য। বেশ কিছু আমরা ম্যাথ দেখলাম, সলিউশন দেখলাম, এবং তোমাদের জন্য 1-2টা হোমওয়ার্কও আমি রেখে দিয়েছি। এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা এটা প্র্যাকটিস করো, ঠিক আছে? তো বাচ্চারা, কেমন লাগলো আজকের ক্লাস? এবং তোমাদের সামনের দিনে কোন কোন জিনিসগুলো পড়ালে তোমাদের জন্য ভালো হয় সেটা আমাকে একটু জানিয়ে দাও। তাহলে তোমাদের ইনশাআল্লাহ ভেরি গুড লাইভ ক্লাস শেয়ার করার জন্য থ্যাংক ইউ বাবা। তো মোটামুটি আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে, এবং তোমাদের সাথে আজকে ক্লাস নিয়ে অনেক অনেক ভালো লাগলো। আশা করি তোমাদেরও অনেক মজা লেগেছে ক্লাসটা। তো বাচ্চারা শোনো, তোমাদের সামনে পরীক্ষা আছে, তো তোমাদের এখন বেশি বেশি করে পড়তে হবে, এর কোনো বিকল্প কিন্তু নেই। এবং তোমাদের কোন কোন জিনিসগুলো একটু প্রবলেম রয়েছে তোমরা একটু আমাকে জানিও, তাহলে আমি ইনশাল্লাহ তোমাদের ওই জিনিসগুলো ক্লাসের ভেতরে ইনশাল্লাহ পড়িয়ে দিব, ঠিক আছে? তোমরা একটু আমাকে বলে দিও যে তোমাদের এই সমস্যাগুলো আছে, ওকে? তোমরা কমেন্টেও তোমরা একটু জানিয়ে দিতে পারো, কমেন্টে জানিয়ে দিও, আমি পরবর্তীতে তোমাদের কমেন্টগুলো দেখে নিবনি, ফেসবুক থেকে আমি তোমাদের কমেন্টগুলো দেখে নিবনি। তোমরা সবাই একটু ওকে, ঠিক আছে, হোমওয়ার্ক আমি ছবি তোমাদের ওয়েবসাইটে দিয়ে দিবনি, এবং তোমাদের কোন কোন অধ্যায়গুলো বেশি প্রবলেম রয়েছে এখনও বিজ্ঞানে সেটা একটু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, তো সেখানে আমি দেখে নিব, বারবার বলে দিলাম। তো বাচ্চারা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং এটু পরিবারের সাথে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।